স্টুডেন্টস, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমরা চলে এসেছি মূলত আমাদের পরিবেশ রসায়নের লেকচার 7 নিয়ে, মূলত শর্ট সিলেবাসের যে সেকেন্ড লেকচারটা এই অধ্যায়ের, বা লাস্ট লেকচার বলা যায় এই অধ্যায়ের। তো আমার পরিচয় দিয়ে শুরু করি। আমার নাম হচ্ছে মোহাম্মদ সামির রহমান, পড়াশোনা করতেছি ঢাকা ইউনিভার্সিটি জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি ডিপার্টমেন্টে। তো আজকে আমরা কি কি টাইপ দেখবো সেগুলো নিয়ে একটু আলোচনা করি, চলো। তো আজকে আমরা মূলত এই দুইটা টাইপ নিয়ে আলোচনা করবো। সো তুমি আগে একটু এদিকে নজর দাও যে আমাদের এই দুইটা টাইপে কিন্তু আমার 3 স্টার গুরুত্বপূর্ণ, মানে প্রত্যেকটা টাইপে কিন্তু এখানে অনেক বড় একটা মাহাত্ম্য ক্রিয়েট করে। সো ফার্স্ট টাইপটার দিকে তাকাও। ফার্স্টটা হচ্ছে আমাদের যে সন্ধিচাপ, তারপরে জুল থমসন প্রভাব, এগুলো নিয়ে মূলত। আর গ্যাস শীতলীকরণ নিয়ে আগের লেকচারগুলোতে আমরা মূলত এগুলো নিয়ে আলোচনা করেছিলাম, বাট আমরা একটু রিভাইজ দিয়ে তারপর গ্যাস শীতলীকরণটাকে মেইন ফোকাস করবো এখানে। আর এরপর দেখো আমাদের কি আছে, অ্যাসিড বৃষ্টি, গ্রিন হাউস ইফেক্ট, ফ্রিঅন্স গ্যাস, মূলত দূষকটা নিয়ে আমাদের সেকেন্ড পার্টে আলোচনা। তো আসো আমাদের আলোচনা শুরু করা যায়। তো ফার্স্টে যদি বলি, দেখো এই যে প্রথম পার্টটা থেকে কিন্তু প্রতি বছরই কম বেশি এমসিকিউ আসছে। যেমন দেখো সাস্টে কিন্তু এই টাইপের কোশ্চেন নর্মালি আসে এই টাইপটা থেকে। আর এই টাইপ থেকে সাস্টে কোশ্চেন আসা মানে কি তোমার জিএসটি তে এই টাইপের কোশ্চেন আসার একটা ভালো সম্ভাবনা আছে। তো দেখতে পাও, যেমন দেখো যে তুমি রিসেন্ট ইয়ার দেখো, রিসেন্ট তোমার জিএসটি 21-22-এ কিন্তু এই অধ্যায় থেকে কোশ্চেন আসছে। শর্ট সিলেবাস থাকার পরেও কিন্তু, শর্ট সিলেবাস থাকা সত্ত্বেও এই টাইপ থেকে কোশ্চেন আসা মানে কিন্তু এটা খুবই ইম্পর্টেন্ট একটা টাইপ তোমার জন্য। এর কারণে কিন্তু এটা 3 স্টার, কারণ সাস্টে কোশ্চেন আসে, রিসেন্ট ইয়ারে জিএসটি তে কোশ্চেন আসছে। নর্মালি দেখবা কি জেইউ আর সাস্ট এদের নর্মালি এই টাইপের কোশ্চেন দেওয়ার টেন্ডেন্সি একটু বেশি থাকে, এরা নর্মালি এই টাইপের কোশ্চেন একটু বেশি দেয়। তো আসো আমরা আলোচনা করি এটা নিয়ে। তো ফার্স্টে কথা হচ্ছে আমাদের যে তুমি যে একটা গ্যাসকে যে শীতলীকরণ করবা, গ্যাস শীতলীকরণ করাটা কিন্তু অনেক টাফ। এখন গ্যাস শীতলীকরণ করার ক্ষেত্রে আমাদের যে বিষয়গুলো মনে রাখা লাগে, দেখো যে ক্রান্তি তাপমাত্রা, ক্রান্তি চাপ, এই জিনিসগুলো মনে রাখা লাগে, যে যেটাকে আমরা বলি সন্ধি তাপমাত্রা, সন্ধি চাপ এবং সন্ধি আয়তন, এগুলো নিয়ে একটা আমাদের আলোচনা করতে হবে। তো আসলে আমরা এগুলো নিয়ে একটা আলোচনা করি। যে কথা হচ্ছে যে আমরা কাকে ই করব, আমরা গ্যাসকে তরলীকৃত করবো। তো দেখো আমরা গ্যাসকে তরলীকৃত করব। এখন গ্যাসকে তরলীকৃত করার জন্য আমাদের কিছু জিনিস মাথায় রাখতে হবে। গ্যাসকে তরলীকৃত করার ক্ষেত্রে আমাদের যে জিনিসটা মেইন মাথায় রাখতে হবে সেটা হচ্ছে, র্যান্ডম যে কোনো গ্যাসকে তুমি চাইলেই তরলীকৃত করতে পারবা না। তুমি র্যান্ডম যে কোনো গ্যাসকে চাইলেই তরলীকৃত করতে পারবা না। এই ক্ষেত্রে তোমার যে জিনিসটা মাথায় রাখতে হবে, যে গ্যাসকে তরলীকৃত করার জন্য আমাদের যে জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে, ফার্স্ট দেখো যে গ্যাসকে তরলীকৃত করার ক্ষেত্রে আমাদের কোন কোন জিনিসগুলো মাথায় রাখা লাগবে। সেটা হচ্ছে ফার্স্ট যেটা, সেটা হচ্ছে আমরা র্যান্ডম যে কোনো গ্যাসকে, আমরা র্যান্ডম যে কোনো গ্যাসকে, আমরা যদি বলি তুমি র্যান্ডম যে কোনো গ্যাসকে তরলীকৃত করতে পারবা না। সো এটা হচ্ছে আমার ফার্স্ট আইডিয়া, যে তুমি র্যান্ডম যে কোনো গ্যাসকে তরলীকৃত করতে পারবে না। সো এটা ফার্স্ট আইডিয়া। তুমি মনে করো তুমি একটা গ্যাস দেখলা, তুমি চিন্তা করলো ওকে তরলীকৃত করো, বাট র্যান্ডম তুমি যে কোনো গ্যাসকে তরলীকৃত করতে পারবা না। এখন এর কারণটা কি? কারণ প্রত্যেকটা গ্যাসকে আমাদের বয়েল এবং চার্লসের সূত্র মেনে চলে। প্রত্যেকটা গ্যাস কি হয়, আমাদের বয়েল এবং চার্লসের সূত্র মেনে চলে। সো ফার্স্ট আইডিয়াটা কি, তুমি র্যান্ডম যে কোনো গ্যাসকে তুমি কখনো তরলীকৃত করতে পারবা না। So, এখন তোমার কি মেনে চলতে হবে? তোমাকে একটা গ্যাসকে তরলীকৃত করার জন্য যে ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট তোমার যে ডিউটিটা হবে সেটা হচ্ছে, দেখো যে ওকে একটা সার্টেন টেম্পারেচারে, তোমার দেখো ওকে একটা সার্টেন টেম্পারেচারে এনে চাপ প্রয়োগ করতে হবে। সো আমাদের টার্গেটটা কি, আমাদেরকে ওকে একটা সার্টেন টেম্পারেচারে এনে তারপর ওকে চাপ প্রয়োগ করতে হবে। এখন কথা হচ্ছে, এই যে তাহত, আমরা এখানে একটু ফোকাস করো তুমি, যে এখানে আমরা মূলত কোন জিনিসটাকে রিলেট করতেছি, আমরা এখানে একটা টেম্পারেচার এবং একটা চাপকে রিলেট করতেছি। এই দেখো তোমার যে সার্টেন চাপ আর সার্টেন টেম্পারেচার, এর একটা নাম আছে। সেটা কি? এই যে যে তাপমাত্রা তুমি একে তরলীকৃত করো সেটাকে বলা হয় টিসি, আর যে চাপটাকে তুমি ইউজ করো সেটাকে বলা হয় আমাদের পিসি। এখন এটার ফুল ফর্ম কি, সি দ্বারা আসলে কি বোঝায়, সি দ্বারা আসলে কি বোঝায় সেটা একটু জেনে নি। দেখো যে টিসি যেটা, সেটাকে আমরা বলি ক্রিটিক্যাল টেম্পারেচার। এটা হচ্ছে কি আমাদের ক্রিটিক্যাল টেম্পারেচার। সো এটা হচ্ছে আমাদের ক্রিটিক্যাল টেম্পারেচার। আর পিসি যেটা, সেটা হচ্ছে আমাদের নাম দ্বারা আগে বুঝতে পারছো তাইলে, এটা হচ্ছে কি আমাদের ক্রিটিক্যাল প্রেসার। সো ক্রিটিক্যাল টেম্পারেচার আর ক্রিটিক্যাল প্রেসারে আনতে হবে। মানে কি, ক্রিটিক্যাল টেম্পারেচারের নিচে এনে ক্রিটিক্যাল প্রেসার দেওয়ার মাধ্যমে আমরা মূলত একটা গ্যাসকে তরলীকৃত করতে পারি। এর লজিকটা খুবই সিম্পল। আমাদের লজিকটা কোত্থেকে আসছে, তুমি যদি গ্যাসের সূত্রসমূহ সমান তোমাদের যে আইডিয়া থাকে, যে আমরা আমাদের যে গ্যাসের সূত্রসমূহ, তুমি যদি যে গ্যাসের সূত্রসমূহ আছে, গ্যাসের সূত্রসমূহের দিকে একটু তাকাও। তো আসলে আমরা একটু গ্যাসের সূত্রসমূহের দিকে তাকিয়ে আসি। তো আমাদের গ্যাসের সূত্রসমূহ থেকে আমি ফার্স্টে আমাদের যে বয়েলের সূত্র, আমরা ফার্স্টে আমাদের যে বয়েলের সূত্রটা, সেখান থেকে আমরা জানি কি, দেখো বয়েলের সূত্র থেকে আমরা একটা জিনিস বলতে পারি, সেটা হচ্ছে আমাদের ভি প্রপোর্শনাল 1/p। মানে এখানে তুমি একটা জিনিস জানো, যে তুমি যদি চাপ বাড়াও তাহলে কি তোমার আয়তন কমবে, যেটা আমরা অলরেডি জানি। যে বয়েলের সূত্র থেকে আমরা জানি কি, যে চাপ আর আয়তন একে অপরের ব্যস্তানুপাতিক। তুমি আয়তন বাড়ালে চাপ কমবে, চাপ বাড়ালে আয়তন কমবে। তো তুমি যদি চাপ বাড়াও তাহলে কি হবে, আয়তন অবশ্যই
কমবে। সো এখান থেকে আমরা একটা আইডিয়া পাই, সেটা কি? সেটা হচ্ছে যে তুমি যদি এই চাপের মানটাকে বৃদ্ধি করো তাহলে তোমার আয়তনের মানটা কমবে। সো এই একটা প্রসেস, এই প্রসেস থেকে তুমি যে আইডিয়াটা পাও সেটা হচ্ছে আমাদের যে পিসি, মানে ক্রিটিক্যাল প্রেসার, সেটার আইডিয়াটা তুমি এখান থেকে পাও। আরেকটা আইডিয়া তুমি কোত্থেকে পাও দেখো, সেটা হচ্ছে আমাদের চার্লসের সূত্র, চার্লসের সমচাপীয় সূত্র যেটা। তো তুমি যদি চার্লসের সূত্রটার দিকে তাকাও, চার্লসের সূত্র থেকে আমরা একটা আইডিয়া পাই যে ভি প্রপোর্শনাল টু কি টি, ভি প্রপোর্শনাল টু টি। তাহলে তুমি এখান থেকে আরেকটা জিনিস বলতে পারো, তুমি এখান থেকে আরেকটা জিনিস বলতে পারো যে তুমি যদি টি কমাও, মানে তাপমাত্রা কমাও, তাহলে তোমার কি আয়তনটা কমে আসবে। আর একটা গ্যাসকে তরলীকৃত করাটা মানে কি? একটা গ্যাসকে তরলীকৃত করাটা বলতে মূলত আমরা কি বুঝি? একটা গ্যাসকে তরলীকৃত করার মানে হচ্ছে, তুমি চিন্তা করো যে তোমার এই একটা পাত্র আছে, মনে করো তোমার কাছে এই একটা পাত্র আছে, এখন এই পাত্রটাকে তুমি সেম এখানে আরেকটা পাত্র নিলে, তো তোমার দুইটা পাত্র, ঠিক আছে? তো তোমার দুইটা পাত্র, তুমি যে ফার্স্ট পাত্রতে তুমি করলা কি, মনে করো ফার্স্ট পাত্রতে তোমার গ্যাস অণুগুলা অনেক দূরে দূরে আছে। তো দেখো তোমার এই যে গ্যাস অণুগুলো মনে করো তোমার অনেক দূরে দূরে আছে। সো গ্যাস অণু দূরে দূরে থাকার ফলে কি হয়, তোমার গ্যাস অণু দূরে দূরে থাকার ফলে কি হয়, এদের মধ্যে তুমি একটা জিনিস হচ্ছে আন্তঃ আণবিক আকর্ষণ বল, যেটাকে বলে আন্তঃ আণবিক আকর্ষণ বলটা সব থেকে কম থাকে এবং এদের মধ্যে আন্তঃ আণবিক দূরত্বটা অনেক বেশি থাকে। সো এই যে স্টেটটা, এই স্টেটটাকে আমরা কি বলি? এই স্টেটটাকে আমরা বলি নর্মালি গ্যাস। এই স্টেটটাকে বলা হয় গ্যাস, যেখানে তোমার আন্তঃআণবিক দূরত্ব সব থেকে বেশি আর আন্তঃআণবিক আকর্ষণ বলের মানটা সব থেকে কম। তুমি তখন গ্যাসটাকে দেখো, গ্যাস থেকে তুমি যখন এটাকে লিকুইড করতে যাবা, তুমি যখন গ্যাসটাকে লিকুইড করতে যাও বা তরল করতে যাবো, তখন তোমার মেইন টার্গেট কি হয় দেখো। তোমার মেইন টার্গেট যেটা হয়, এই যে গ্যাসের অণুগুলোকে অনেক কাছাকাছি নিয়ে আসে। তো তুমি করতেছো কি দেখো, গ্যাসের অণুগুলোকে অনেক কাছাকাছি নিয়ে আসতেছো। তো কাছাকাছি নিয়ে আসার ফলে কি হইতেছে, তোমার এখানে মূলত এদের মধ্যে আন্তঃআণবিক আকর্ষণ যেটা, সেটা বাড়তেছে, আন্তঃআণবিক আকর্ষণ বাড়তেছে আর আন্তঃআণবিক দূরত্বটা কমতেছে। তো এই হচ্ছে তোমার গ্যাসীয় দশা লিকুইড দশার মধ্যে পার্থক্যটা। সো তুমি দেখো, তুমি যখন এদেরকে একটা সার্টেন জায়গার মধ্যে নিয়ে আসতেছো, তখনই তোমার কি হচ্ছে দেখো, এটার অবস্থাটা চেঞ্জ হচ্ছে, ফেজ চেঞ্জ হচ্ছে। আর এই ফেজ চেঞ্জ হওয়াটার জন্য আমার কি আয়তনটা কমে আসছে না? সো এই দুই স্টেপের মধ্যে তুমি যদি একটা কুইক একটা কম্পারিজন করো, তাহলে এখানে কি দেখো, দেখো এই এখানে কি হচ্ছে আমাদের আয়তন, যেটা ভি মানে যে আয়তন, আমাদের আয়তনটা কি হচ্ছে, আয়তনটা কমে আসছে বা আয়তনটা শ্রিঙ্ক খাচ্ছে। সো তাহলে বুঝতে পারছো যে আমাদের আয়তনটা কেন কানেক্টেড এখানে, মূলত আয়তনটাকে কমানো আমাদের মেইন টার্গেট এখানে। গ্যাসের আয়তনটা কমায় তুমি যখন একটা অল্প জায়গার মধ্যে নিয়ে আসবে, তখন ওর আন্তঃআণবিক আকর্ষণ বল বেড়ে যাবে এবং আন্তঃআণবিক দূরত্ব কমে যাবে। আর এরতে আমাদের হেল্প করে মূলত দুইটা জিনিস, একটা হচ্ছে প্রেশার আর একটা টেম্পারেচার, যেটা আমরা বয়লের সূত্র থেকে পাই। সো তাহলে চার্লসের এই সূত্র থেকে আমরা এখান থেকে কি পাই, এখান থেকে আমরা মূলত টিসি সম্বন্ধে একটা আইডিয়া পাই। সো এই হচ্ছে ক্রিটিক্যাল টেম্পারেচার আর ক্রিটিক্যাল প্রেশার। সো এখানে যদি তোমাকে আমি একটু বলি যে ক্রিটিক্যাল টেম্পারেচার আর ক্রিটিক্যাল প্রেশার সম্বন্ধে যদি একটু আমি তোমাদেরকে আইডিয়া দিই। সো দেখো, আমাদের ক্রিটিক্যাল টেম্পারেচার আর ক্রিটিক্যাল প্রেশারের আবার একটা মান আছে, সেই মানটাকে একটু দেখে নিয়ে দেখো যে ক্রিটিক্যাল টেম্পারেচার আর ক্রিটিক্যাল প্রেশারের যেটা মান, সেটা হচ্ছে দেখো তুমি এভাবে লিখতে পারো যে টিসির মানটা হচ্ছে 8a/27 RB। এটা হচ্ছে আমার ক্রিটিক্যাল টেম্পারেচারের মান। আর আমার ক্রিটিক্যাল প্রেশার যেটা, সেটার মান হচ্ছে কত, আমার সেটার মান হচ্ছে 8a/27 RB, বাট এখানে একটা স্কোয়ার আছে। ওকে, এখন তোমরা বলতে পারছো ভাই এ আর বি জিনিসটা কি, এ আর বি জিনিসটা কি? আসো এ আর বি জিনিসটা সম্বন্ধে একটু জেনে নিই। এ আর বিটা কোত্থেকে আসছে? তোমরা যারা আমাদের যে আদর্শ গ্যাস সূত্র, আদর্শ গ্যাস, বাস্তব গ্যাস, এই যে সূত্রগুলো থেকে তোমরা একটা জিনিস জানো যে আমাদের যে আদর্শ গ্যাস সূত্র সমূহ। সো আমরা যদি আদর্শ গ্যাস, তো দেখো আদর্শ, বাস্তব, এই দুই গ্যাসের সূত্র থেকে, আদর্শ আর বাস্তব গ্যাসের সূত্র থেকে তুমি একটা আইডিয়া পাচ্ছ। সেই আইডিয়াটা মনে আছে? আমাদের নর্মাল যে পিভি ইজিক্যাল টু এনআরটি সূত্রটা ছিল, আমাদের যে নর্মাল পিভি ইজিক্যাল টু এনআরটি সূত্রটা, সেটা তো সবসময় অ্যাপ্লিকেবল হয় না, সেটা শুধুমাত্র কি আমাদের আদর্শ গ্যাসের জন্য অ্যাপ্লিকেবল হয়। পিভি ইজিক্যাল এনআরটি শুধুমাত্র আদর্শ গ্যাসের জন্য কিন্তু অ্যাপ্লিকেবল হয়। বাট এটাকে যখন আমরা বাস্তব গ্যাসের ক্ষেত্রে অ্যাপ্লাই করতে যাই, তখন আমার সূত্রটা কি হয়ে যায়? আমরা যখন এটাকে বাস্তব গ্যাসের ক্ষেত্রে অ্যাপ্লাই করতে যাই, আমার সূত্রটা কি? আমার সূত্রটা হয় P+N²A/V²। আর এখানে কি হয়? V-NB ইজ ইকুয়াল টু হচ্ছে আমার এনআরটি। তো তুমি এখান থেকে আইডিয়া পাও যে এ আর বিটা কি, এ আর বি এর কিন্তু একটা আইডিয়া আমরা এখান থেকে পেয়ে যাই। তো এখান থেকে তোমাকে আরেকটা জিনিস আমি বলে রাখি যে তোমার যদি কোনো গ্যাসের ক্ষেত্রে, তোমার যদি কি হয় মনে রাখবা, কোনো গ্যাসের ক্ষেত্রে আমার যদি এর মান বাড়ে, তো দেখো এর মান বাড়লে, এটা খুবই ইম্পর্টেন্ট মনে রাখবা যে এর মান বাড়লে গ্যাসকে তরলীকৃত করা ইজি। সো এর মান বাড়লে কি, গ্যাসকে আমরা আমরা যে গ্যাসকে তরলীকৃত করব, গ্যাসকে তরলীকৃত করা ইজি। ওকে।
সো এটা আমাদের এখানের আমাদের যে এতক্ষণ আমরা যে আলোচনা করলাম তার মেইন কথা হচ্ছে এটাই, যে তোমার যদি কোনো গ্যাসকে তুমি যদি ক্রিটিক্যাল টেম্পারেচারের নিচে নিয়ে যাও, ক্রিটিক্যাল টেম্পারেচারের নিচে নিয়ে যাওয়ার পর যদি তুমি ওকে প্রেসার দাও, তাহলে তোমার গ্যাসটা তরলে রূপান্তর হবে। আর এই গ্যাসকে তরলে রূপান্তর করার ক্ষেত্রে তোমার একটা জিনিস মনে রাখা লাগবে, যে তোমার কোনো গ্যাসের ক্ষেত্রে এর মানটা যত বেশি হবে তার ক্ষেত্রে কি হবে, তাকে গ্যাসকে তরল করাটা সব থেকে বেশি ইজি। আর এই এর মানটা কি জানো, এটা কি নির্দেশ করে, এটা নির্দেশ করে মূলত আন্তঃআণবিক আকর্ষণটা। তো এটাও লিখে দেখো এখানে যে এটা, সেটা আসলে কি নির্দেশ করে, এটা আসলে নির্দেশ করে আমাদের যে আন্তঃআণবিক, আমাদের যে আন্তঃআণবিক আকর্ষণ বলটা আছে, সেই আন্তঃআণবিক আকর্ষণ বলটাকে মূলত এ নির্দেশ করে। সো আই গেস আমরা এতটুকু ক্লিয়ার যে গ্যাস তরলীকৃত করাটা কতটা ইজি। তো দেখো এই যে এখানে ওইটাই বলছে যে তোমার একটা গ্যাসকে আমরা কিভাবে তরলীকৃত করতে পারি, একে মূলত সংকট তাপমাত্রার নিচে নিয়ে যাওয়ার পর প্রেসার দিতে হবে। আর এক্ষেত্রে মনে রাখবা যে আরেকটা জিনিস হচ্ছে সংকট আয়তন। সংকট আয়তনটা কি এটা একটু বলে দিই আমরা। তো সংকট আয়তনটা কি এটা মনে রাখবা, মাঝে মাঝে এটা আমাদের লাগতে পারে যে সন্ধি আয়তন বা সংকট আয়তন এটা কি। সো নর্মালি মোলার আয়তনের ক্ষেত্রে আমরা জানি কি, যে এক অ্যাটমসফিয়ারিক চাপে ওই যে নর্মাল সার্টেন টেম্পারেচার সার্টেন প্রেসারে যে আয়তন, so এটা মনে রাখবা। যে আমাদের সংকট তাপমাত্রায়, এটা যদি আমি একটু বলি যে দেখো, যে সংকট তাপমাত্রা ও চাপে, so মনে রাখবা সংকট তাপমাত্রা ও চাপে 1 মোল গ্যাসের আয়তন, ওকে, 1 মোল গ্যাসের আয়তনকে, 1 মোল গ্যাসের আয়তনকে বলা হয় সংকট আয়তন। সো সংকট আয়তন নিয়ে আমরা একটা জিনিস ক্লিয়ার হলাম, যে হোয়াট ইজ সংকট আয়তন, যে আমাদের সংকট তাপমাত্রায় ও চাপে 1 মোল গ্যাসের যে আয়তন সেটাকে বলা হয় সংকট আয়তন। সো এখান থেকে দেখো যে কার্বন ডাই অক্সাইডের আমাদের কি দেয়া আছে, আমাদের কার্বন ডাই অক্সাইডের ক্ষেত্রে অনেকগুলো মান দেয়া আছে, যে ক্রান্তি তাপমাত্রা, অক্সিজেনের, কার্বন ডাই অক্সাইড, এগুলো মনে রাখবে একটু। এই দেখো এখানে আবার কি কাটটা কাটটা দেয়া আছে আরো এক্সট্রা, যে হাইড্রোজেনের টিসি দেয়া আছে, পিসি দেয়া আছে, এগুলো একটু মনে রাখবা। হাইড্রোজেনটা নর্মালি লাগে। তারপরে এই যে অক্সিজেনটা দেয়া আছে, অক্সিজেনটা একটু মনে রাখার ট্রাই করবা, কারণ এগুলো মাঝে মাঝে লেগে যেতে পারে। সো এগুলো একটু মনে রাখবা, যে হাইড্রোজেন, অক্সিজেন এগুলো কিন্তু নর্মালের জন্য একটু ইম্পর্টেন্ট। সো এগুলো একটু মনে রাখার ট্রাই করবা। ওকে, আগে বুঝতে পারছি আমরা এটা। তো আসো সামনের দিকে আগাই আমরা। তো এতটুকু বোঝা গেল, এখন আসো যে গ্যাস তরলীকৃত করার ফলাফল কি হয়, যে আমরা যে গ্যাসটাকে তরলীকৃত করলাম, কোন কোন গ্যাসটাকে আমরা নর্মালি তরলীকৃত করে থাকি। সো মনে রাখবো আমাদের অনেকগুলো টার্ম আছে এখানে। আমরা আবার একটু বলি যে গ্যাস, আচ্ছা তরলীকৃত গ্যাস, এবার আমরা একটু তরলীকৃত গ্যাস গুলাকে নিয়ে আলোচনা, কিভাবে আর তরলীকৃত করে সেটা তো বোঝা গেল। এখানে যদি আমি তোমাকে আরেকটা জিনিস বলাই, সেটাকে মনে রাখবা যে এখানে আমরা মূলত জুল থমসন ইফেক্টটা নিয়ে কাজ করি। সো জুল থমসন ইফেক্টটা কি আসলে, যে জুল থমসন, আমাদের যে জুল থমসন প্রভাবটা। সো আসো আমরা একটু জুল থমসন প্রভাবটা নিয়ে আলোচনা করি। সো কথা হচ্ছে জুল থমসন প্রভাব এটা আবার কি আমাদের। ওকে, আমাদের এই জুল থমসন প্রভাবটা আসলে কি সেটা নিয়ে একটা আমরা আলোচনা করি। সো কথা হচ্ছে একদম ইজি। তুমি মনে করো দুইটা পাত্র, মনে করো এই একটা পাত্র নিলা, মনে করো এই একটা পাত্র তোমার ছোট একটা পাত্র, ওকে। তো এই তোমার ছোট একটা পাত্র, আর এই ছোট একটা পাত্রের পাশে মনে করো তোমার খুবই বড় একটা পাত্র নিলা। তুমি ছোট একটা পাত্রের পাশে তুমি এই যে বড় একটা পাত্র নিলা। সো জুল থমসন প্রভাবটা তোমার মূলত এটা নিয়েই কাজ করে, যে তোমার মনে করো দুইটা পাত্র, তুমি একটা ছোট পাত্র নিলা আর একটা বড় পাত্র নিলা। এখন তুমি ছোট পাত্র থেকে বড় পাত্র, এদের মাঝখানে একটা ছিদ্র দিয়ে একটা কানেকশন রাখবা, ওকে, এদের মাঝখানে তুমি একটা ছিদ্র দিয়ে একটা কানেকশন রাখবা। তো তুমি ছিদ্র দিয়ে কানেকশন রাখলা, আর তুমি করলা কি, এই যে কানেকশনটা রাখলা, এই কানেকশনে তুমি গ্যাসটাকে পাস করবা। তো মনে করো তোমার এখানে গ্যাস আছে কি কি, মনে করো তোমার এখানে অনেকগুলো গ্যাস আছে, মনে করো এগুলো হচ্ছে আমার গ্যাস অণু। তো দেখো এখানে তোমার গ্যাস অণুগুলো মূলত আছে, তুমি চাও এই গ্যাসটাকে তরলীকৃত করতে, তুমি চাও কি এই গ্যাসটাকে তরলীকৃত করতে। তো আমি একটু লিখে দিই, এখানে হচ্ছে এই গ্যাস, আর এটা হচ্ছে আমার পাত্র এ। তো দেখো পাত্র এ, আর এটা হচ্ছে আমার কি, এটা হচ্ছে আমার পাত্র বি। আচ্ছা, সো এটা হচ্ছে আমার পাত্র বি। সো পাত্র এ, পাত্র বি নিলাম, এটা হচ্ছে গ্যাস, তুমি গ্যাসটাকে এখানে তরলে রূপান্তর করতে চাও, ওকে, তরলে রূপান্তর করতে চাই। Okay, লিখে দিলাম যে তরলে রূপান্তর করব। সো এখন তুমি যে জিনিসটা করবা, জুল থমসন প্রভাবটা তোমাকে কি বলে, জুল থমসন প্রভাব তোমাকে বলে মূলত যে তুমি একটা গ্যাসকে কিভাবে তুমি ইজিলি লিকুইডিফাই করতে পারবা। এর জন্য তোমাকে করতে হবে কি, যে একটা ছোট পাত্রে একটা গ্যাসকে নিতে হবে, ছোট পাত্রে গ্যাসটাকে নিয়ে সেটাকে বড় পাত্রে উন্মুক্ত করতে হবে। এটা মনে রাখবা যে ছোট পাত্র থেকে আমি এটাকে বড় পাত্রে উন্মুক্ত করব। আর এক্ষেত্রে আমাকে যে জিনিসটা হেল্প করবে সেই জিনিসটা হচ্ছে তোমার এই যে এ পাত্র, এ পাত্রের একটা চাপ আছে, আর হচ্ছে তোমার বি পাত্রের একটা চাপ আছে, দুই পাত্রের কিন্তু দুইটা ডিফারেন্ট ডিফারেন্ট চাপ আছে। এক্ষেত্রে তোমার মনে রাখতে হবে সেটা হচ্ছে তোমার যে এই যে দুই পাত্রের চাপ, এই যে আমার দুই পাত্রের চাপ, এই দুই পাত্রের চাপের ক্ষেত্রে যেটা আমার মনে রাখা লাগবে সেটা হচ্ছে এক্ষেত্রে আমার পি এ এর মানটা পি বি এর থেকে বেশি হয়। সো তুমি
উচ্চচাপ থেকে নিম্নচাপে একটা পাত্রের গ্যাসকে ট্রান্সফার করবে। আর এই ট্রান্সফারটা কোথা দিয়ে করবা? ট্রান্সফারটা করবা তুমি সরু ছিদ্র পথে। তোমার এই ট্রান্সফারটা কোথা থেকে হবে? ট্রান্সফারটা হবে তোমার এই যে সরু ছিদ্র পথে। সো এটা হচ্ছে কি একটা সরু ছিদ্র পথ। সো বাই ডিফল্ট তুমি এটাকে কিন্তু একটা নিঃসরণ টাইপের প্রসেসই বলতে পারো। তুমি কিন্তু এটাকে একটা নিঃসরণ টাইপের প্রসেস বলতে পারো। বাট এখানে জাস্ট এটা কি, তুমি প্রেসারের হেল্পটা নিচ্ছ। তুমি উচ্চ প্রেসারের একটা পাত্র থেকে বড় একটা পাত্রে, মানে যেখানে প্রেসারটা কম, সেখানে তুমি গ্যাসটাকে রিলিজ করতেছো। তো গ্যাসটাকে যখনই তুমি এই এই প্রেসার বরাবর, তুমি এই পাত্র বরাবর রিলিজটা করবা, যখনই তুমি এটা গ্যাসটাকে রিলিজটা করবা, তখনই হবে কি, গ্যাসটা তরলীকৃত হয়ে যাবে। বরাবর যখনই আমার কি হবে, গ্যাসটা তরলীকৃত হয়ে যাবে। সো এই যে তোমার গ্যাসগুলা কাছাকাছি আইসা এরা তরলে রূপান্তর হয়ে গেল। সো এই যে প্রসেসটা, এটাকে বলা হয় জুল থমসন ইফেক্ট। জুল থমসন ইফেক্টের মাধ্যমে আমরা অনেক ধরনের গ্যাসকে লিকুইফাই করতে পারি। যেমন আমি যে তোমাকে বলি যে কোন কোন গ্যাসকে নর্মালি আমরা লিকুইফাই করতে পারি এই যে জুল থমসন ইফেক্টটাকে অ্যাপ্লাই করে। সো জুল থমসন ইফেক্ট অ্যাপ্লাই করে আমরা অনেক ধরনের গ্যাসকে লিকুইফাই করতে পারছি। তার মধ্যে ইম্পর্টেন্ট কি গ্যাস একটু দেখি। সেটা হচ্ছে মনে হবে আমাদের যে এলপিজি, যেটাকে আমরা বলি কি এলআই, আচ্ছা, LIQUE, লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। সো এটাকে আমরা বলতে পারি কি লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। তো দেখো এটা হচ্ছে লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। সো এই হচ্ছে আমাদের এলপিজি। এর বাইরে আমরা অনেক কিছু তৈরি করতে পারি, সেটা হচ্ছে কি দেখো আমাদের এলএনজি। এখন এলএনজিটা কি? এলএনজি হচ্ছে আমাদের লিকুইফাইড ন্যাচারাল গ্যাস। তো এলএনজি কি? লিকুইফাইড ন্যাচারাল গ্যাস। সো লিকুইফাইড ন্যাচারাল গ্যাস, এটাও আমরা ইউজ করতে পারি। এর বাইরে আমরা আরেকটা পাই, সেটা হচ্ছে আমাদের যে সিএনজি। তো সিএনজিটা কি? সিএনজিটা হচ্ছে আমাদের কমপ্রেসড ন্যাচারাল গ্যাস। ওকে, সো ন্যাচারাল গ্যাসের তাহলে আমরা কি তিন ধরনের ইফেক্ট দেখতেছি। সেটা হচ্ছে কি ন্যাচারাল গ্যাসের আমরা দুই ধরনেরই দেখতেছি। একটা হচ্ছে আমাদের সিএনজি কম্প্রেসড ন্যাচারাল গ্যাস, আর একটা হচ্ছে লিকুইফাইড ন্যাচারাল গ্যাস। লিকুইফাইড মানে কি তরল, আর কম্প্রেসড মানে কি সেটা হচ্ছে গ্যাসীয়। এটা একটু মনে রাখবা যে আমাদের যে, আচ্ছা, যে আমাদের যে এই যে জুল থমসন প্রভাব, এর ইফেক্টে আমরা কি তৈরি করতে পারি। তো চলো এটাকে আমরা এখানে রেখে দিই, কারণ এটা আমাদের এখানে ওই জায়গাটাকে আমরা ইউজ করতে পারবো আরেকটা জায়গায়। সো দেখো আমরা এটাকে এখানে নিয়ে আসলাম যে জুল থমসন ইফেক্টের মাধ্যমে আমরা মূলত কি কি তৈরি করতে পারি। আমরা মূলত এই তিন টাইপের গ্যাস প্রডিউস করতে পারি জুল থমসন ইফেক্টের মাধ্যমে। সো আসলে এইগুলো নিয়ে একটা আলোচনা করি যে কোনটা আসলে কি আলোচনা করা হয়। সো দেখো আমরা ফার্স্ট একটু এলপিজিটা নিয়ে আলোচনা করি আসো। সো কথা হচ্ছে আমরা একটু এলপিজিটা নিয়ে আলোচনা করি। সো যেটা বললাম, এলপিজি মানে কি লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। এখন আমরা অ্যাজ পেট্রোলিয়াম আসলে কাকে ইউজ করি মনে রাখবা। আমরা পেট্রোলিয়াম হিসেবে কাকে ইউজ করি? আমরা যে পেট্রোলিয়াম বলতে যাকে ইউজ করি, সেটা হচ্ছে আমাদের C3 and C4। মানে আমরা মূলত কার্বন 3 and কার্বন 4 এদেরকে ইউজ করি। এখন এদেরকে আবার বলতে আমরা কি বোঝাই? এদেরকে মধ্যে আমরা মূলত যেটা বোঝাই সেটা হচ্ছে আমাদের যে প্রোপেন। আমরা মূলত এখানে ব্যবহার করি প্রোপেন, আর এখানে বিউটেন। সো আমরা যদি বলি যে আমরা যে আমাদের যে এলপিজি গ্যাস বা পেট্রোলিয়াম গ্যাস, সেখানে আমরা মূলত কাকে ইউজ করি? আমরা মূলত ইউজ করি প্রোপেন আর বিউটেনকে। আর মানে আমাদের রান্নার কাজে যে গ্যাসটা ইউজ হয় সেটা কিন্তু এই এলপিজি। আমরা রান্নার কাজে কিন্তু এই এলপিজি গ্যাসটাকে ইউজ করি। ওকে, রান্নার কাজে কিন্তু আমরা নর্মাল এই এলপিজি গ্যাসটাকে ইউজ করি। আর একটা জিনিস, এই যে এলপিজি গ্যাসটা, সেখানে আমরা কিন্তু একটা প্রোডাক্ট মিলাই। মনে রাখবা, আমরা এলপিজি গ্যাসে আমাদের মার্কেপটেন্সকে মিলানো হয়। সো আমরা এই যে এলপিজি গ্যাস, সেখানে আমরা কাকে মিলাই? আমরা মূলত মার্কেপটেন্স মেশাই। এখন মার্কেপটেন্স মেশানোর কারণটা কি? মার্কেপটেন্স মেশানো হয় কেন? যে মার্কেপটেন্সের একটা গন্ধ আছে। মনে রাখবা, মার্কেপটেন্স মেশানোর মেইন পারপাস হচ্ছে এর একটা স্মেল আছে। সো এই স্মেলটা আমাদের কিভাবে হেল্প করে জানো? এই স্মেলটা আমাদের কিভাবে হেল্প করে? এই স্মেলটার হেল্পটা হচ্ছে তোমার গ্যাস যদি কখনো লিক হয়, এই মার্কেপটেন্সটা কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? যখনই গ্যাস লিক হয়ে তুমি কিন্তু একটা স্মেল পাও। খেয়াল করছো, যখন আমাদের বাসার গ্যাস লিক হয় তখন কিন্তু আমরা একটা স্মেল পাই। এই স্মেলটা কেন আসে? এই স্মেলটা আসে মার্কেপটেন্সের কারণে। বাট মার্কেপটেন্সের এই স্মেলটা যখন আমরা রান্না করি তখন কেন আসে না? কারণ তখন তো গ্যাসের দহন হয়, গ্যাসের দহনের ফলে মার্কেপটেন্স যেটা, সেটা কিন্তু তোমার উঠে যায়, মানে মার্কেপটেন্সটাও দহন হয়ে যায়, এর ফলে তুমি ওর স্মেলটা পাও না। সো এটা কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট একটা এমসিকিউ, যে মার্কেপটেন্স গ্যাসটাকে আমরা নর্মালি পেট্রোলিয়ামের সাথে মেশাই। মার্কেপটেন্স গ্যাসকে পেট্রোলিয়ামের সাথে মেশানোর উপকারিতা কি? সেটা হচ্ছে কখনো যদি বাসাবাড়িতে তোমার গ্যাস লিক হয়, তাহলে তুমি একটা স্মেল পাও। সেই স্মেলটা ক্রিয়েট হয় মার্কেপটেন্সের কারণে। মার্কেপটেন্সটা থেকে আরেকটা জিনিস মনে রাখবা, যে এটা নর্মালি এই যে মার্কেপটেন্সটা, এটার আরেকটা বৈজ্ঞানিক নাম আছে, সেটাকে বলা হয় থায়োল গ্রুপও বলা হয়। এটাকে থায়োল গ্রুপও মাঝে মাঝে বলা হয়। মানে যাদের কাছে থায়োল গ্রুপ থাকে তারাই হচ্ছে মার্কেপটেন্স। আর এদের বন্ডটা কি? এটা হচ্ছে বন্ড SH। এই যে যাদের কাছে SH থাকে সেগুলো হচ্ছে নর্মালি মার্কেপটেন্স যৌগ। ফর এক্সাম্পল আমি যদি বলি একটু যে KSH, বা আমি যদি তোমাকে বলি যে CH3 CH2SH,
এই টাইপের যৌগগুলো, ওকে, মার্কেপটেন্স টাইপের হয়। সো আসো একটু সামনে আগাই। সো আমরা এটা নিয়ে আলোচনা করলাম, সেটা হচ্ছে আমাদের এলপিজি। সো আসো এখন একটু আমাদের যে সিএনজি বা কম্প্রেসড ন্যাচারাল গ্যাস বা ন্যাচারাল গ্যাস, মনে করো আমি এখানে তোমাদের দুইটা জিনিস নিয়ে একবারই আলোচনা করি। মনে করো এলএনজি অ্যান্ড সিএনজি, মানে কি, একটা হচ্ছে কম্প্রেসড আর একটা হচ্ছে কি লিকুইফাইড। সো দুইটা কিন্তু দুই জিনিস, একটা হচ্ছে কম্প্রেসড ন্যাচারাল গ্যাস আর একটা হচ্ছে লিকুইফাইড। সো দুইটা দুই জিনিস হইলেও বেসিক জিনিসটা কি, বেসিক জিনিসটা তো ন্যাচারাল গ্যাসই। এখানে আমাদের বেসিক জিনিসটা কি, আমাদের এখানে বেসিক যে জিনিসটা সেটা হচ্ছে আমাদের ন্যাচারাল গ্যাস। সো দেখো এখানে বেসিক জিনিসটা কি, আমাদের বেসিক জিনিসটা হচ্ছে ন্যাচারাল গ্যাস। আর অ্যাজ ন্যাচারাল গ্যাস, ন্যাচারাল গ্যাস বলতে আমরা মূলত কাকে বুঝি? ন্যাচারাল গ্যাস বলতে আমরা মূলত যে জিনিসটাকে বুঝি সেটা হচ্ছে আমাদের মিথেন, CH4। সো আমরা বলতে পারি যে এলএনজি আর সিএনজি মূলত কি, এটা হচ্ছে ন্যাচারাল গ্যাস। আর অ্যাজ ন্যাচারাল গ্যাস আমরা মূলত যে জিনিসটাকে বুঝি সেটা হচ্ছে আমাদের CH4। এখন এখানে তোমাকে অনেক জিনিস জানতে হবে যে CH4 ন্যাচারাল গ্যাস এটাকে আমরা যে লিকুইফাই করি কিভাবে করি, এই যে আমাদের জুল থমসন ইফেক্টের মাধ্যমে। এখন কথা হচ্ছে এখানে কিছু জিনিস মনে রাখা লাগে, সেটা হচ্ছে কি, যে এলএনজি তে মাঝে মাঝে আমরা কিছু অপদ্রব্য পাই। অপদ্রব্য হিসাবে মনে রাখবা, এখানে আমাদের অপদ্রব্য হিসাবে কে কে থাকে। এখানে একটা জিনিস মনে রাখা, সেটা হচ্ছে অপদ্রব্য হিসাবে, যে অপদ্রব্য হিসাবে মাঝে মাঝে H2S থাকে। এই H2S টার মানে উপকারিতা বা অপকারিতা কি, H2S টা অনেক অপকারী। নর্মালি মনে রাখবা যে আমাদের H2S যদি বেশি থাকে, সেটা হচ্ছে এখান থেকে, যে সেটা হচ্ছে যদি তোমার H2S বেশি থাকে, H2S বেশি থাকলে সেটাকে সাওয়ার গ্যাস বলা হয়, ওকে, সেটাকে আমরা বলি কি, সাওয়ার গ্যাস। আর যদি তোমার H2S কম থাকে সেটাকে তাহলে আমরা কি বলি, তোমার যদি H2S কম থাকে তাহলে আমরা সেটাকে বলি সুইট গ্যাস। এটা একটু মনে রাখার জিনিস, যে মাঝে মাঝে বলতে পারি যে সুইট গ্যাস, সাওয়ার গ্যাস কি, সেটা হচ্ছে যে H2S বেশি থাকলে সেটা সাওয়ার গ্যাস, H2S কম থাকলে সেটা হচ্ছে সুইট গ্যাস। আর একটা জিনিস মনে রাখবা, এই যে আমাদের যে কি বলা হয়, এই যে আমাদের যে ন্যাচারাল গ্যাসটা, প্রাকৃতিক গ্যাসটা, এই প্রাকৃতিক গ্যাসটাকে আমরা মূলত দুই ভাবে পেতে পারি। আমরা এটাকে মূলত দুই ভাবে পাই, এই যে আমাদের CH4 বা সিএনজি বা ন্যাচারাল গ্যাস যেটাই বলো তুমি, ন্যাচারাল গ্যাসটাকে আমরা মূলত দুই ভাবে পাই। সেই দুই ভাবটা কি আমাদের, একটু লিখে দে এখানে, দুই ভাবে পাওয়া যায়। দুই ভাবে পাই মানে খনি থেকে তখনই তুমি এটাকে উঠাবা, সেটা তুমি দুই ভাবে পাবা। একটা হচ্ছে কি তোমার, একটা হচ্ছে তোমার শুষ্ক গ্যাস আকারে, তুমি একটা হচ্ছে তুমি এটাকে শুষ্ক গ্যাস আকারেও পেতে পারো, আর একটা হচ্ছে তুমি এটাকে আর্দ্র গ্যাস আকারেও পেতে পারো, ওকে। তুমি এটাকে শুষ্ক গ্যাস আকারেও পেতে পারো, তুমি এটাকে আর্দ্র গ্যাস আকারেও পেতে পারো। সো এই জিনিসগুলো একটু মনে রাখাটা ইম্পর্টেন্ট। আর কি মনে রাখার কিছু আছে? আর একটা মনে রাখা, যে এলপিজি যেটা, সেটার একটা নাম আছে মনে রাখবা। এলপিজির একটা নাম আছে, সেটা হচ্ছে যে একে মাঝে মাঝে আমরা অটো গ্যাসও বলে থাকি, ওকে, এটাকে মাঝে মাঝে আমরা অটো গ্যাসও বলে থাকি। এতটুকু জিনিস মনে রাখাটা আমাদের এনাফ। সো এই হচ্ছে আমাদের গ্যাস তরলীকরণ করার মেইন জিনিসপত্রগুলো, ওকে। সো গ্যাস তরলীকরণে কিছু আমরা এমসিকিউ সিকিউ আলোচনা করে নিই। সো ফার্স্ট এমসিকিউটাই, সেটা হচ্ছে দেখো, তোমাকে পাঁচটা গ্যাস দেওয়া হয়েছে, পাঁচটা গ্যাস দেওয়া হয়েছে। এখন পাঁচটা গ্যাস থেকে তোমাকে একটা জিনিস বলে দিচ্ছে, সেটা হচ্ছে যে এদের এর মান দিয়ে দিচ্ছে। সো এর মান দেয়া আছে পাঁচটার। এখন বলা হয়েছে কোন গ্যাসটাকে সহজে তরলীকৃত করতে পারবা, কি বলা হয়েছে, কোন গ্যাসটাকে আমরা সহজে তরলীকৃত করতে পারি। তোমাদের কাছে একটা কোশ্চেন, এ দ্বারা আমরা কি বোঝাই একটু বলো তো। আমরা এ দ্বারা মূলত কি বোঝাই? এ দ্বারা আমরা যেটাকে বোঝাই সেটা হচ্ছে আমাদের আন্ত আণবিক আকর্ষণ। সো এ কি আমাদের, এ হচ্ছে আমাদের আন্ত আণবিক আকর্ষণ। সো এটা একটা বল, এটাও তোমরা জানো যে আন্তঃআণবিক আকর্ষণ বলকে আমরা এ দ্বারা বোঝাই। এখন তোমার কোন জিনিসকে লিকুইফাই করাটা সব থেকে ইজি কখন, আমরা কিভাবে বুঝি? আমরা সেটা বুঝি এদের টিসি আর পিসি দ্বারা, মানে কি, ক্রিটিক্যাল টেম্পারেচার আর ক্রিটিক্যাল প্রেসার। ক্রিটিক্যাল টেম্পারেচারের সূত্রটা কি, 8a/27 আর ক্রিটিক্যাল প্রেসারের মানটা কি, সেটা হচ্ছে 8a/27 এই জিনিস দিটা। আর এখান থেকে তোমাদেরকে আমি একটা জিনিস বলছিলাম, এখান থেকে আমরা একটা সিদ্ধান্তে আসছিলাম। সিদ্ধান্তটা কি ছিল আমাদের? আমাদের সিদ্ধান্তটা ছিল যে এর মান যত বেশি, মনে আছে কিনা, যে এর মান যত বেশি, আমাদের এর মান যত বেশি তাকে তরলীকৃত করা তত ইজি। সো বোঝা গেছে, এর মান যত বেশি তাকে তরলীকৃত করা তত ইজি। আই গেস এটা আমরা ক্লিয়ার। তাহলে দেখো এখানে এর মান কার সব থেকে বেশি, আচ্ছা এর মান সব থেকে বেশি কার, একটু পরে দেখি অ্যানালাইজ করে। এর মান সব থেকে বেশি, এই তো এইটা পেয়ে গেছি, এর মান সব থেকে বেশি হচ্ছে 4.17। এটা কার? এটা হচ্ছে আমাদের যে NH3, তার লাস্ট পার্সনের। সো তাহলে আমাদের বলতে পারি যে সব থেকে ইজি কাকে তরল করা, সব থেকে ইজি হচ্ছে NH3 কে। আই গেস জিনিসটা বোঝা গেছে। এমসিকিউটা ক্রিটিক্যাল ছিল বাট বোঝাটা এনাফ ছিল। অক্সিজেনের ক্রান্তি তাপমাত্রা কত, একটু আগে আমরা স্লাইডে ছিল মুখস্থ টাইপের এমসিকিউ, সেটা হচ্ছে কি, মনে রাখবে যে অক্সিজেনের ক্রান্তি তাপমাত্রা হচ্ছে আমার 118.80 ডিগ্রি সেলসিয়াস।
হাইড্রোজেনের ক্রান্তি চাপ এবার কি বলছে দেখো, এবার বলছে আমাদের ক্রান্তি চাপ মানে পিসি বলছে। সো পিসি কি আমাদের 12.8 অ্যাটমসফিয়ার, মুখস্থ রাখা যায়। হাইড্রোজেনের ক্রান্তি তাপমাত্রা যেন কত পড়ছিলাম, -240। তাপমাত্রা যদি হতো তাহলে কত হতো, 240 হইতো কিন্তু। কার্বন ডাইঅক্সাইডের ক্রান্তি তাপমাত্রা একটু আগে স্লাইডে দেওয়া ছিল, সেটা কি 31.1 ডিগ্রি সেলসিয়াস। এই দেখো, এই যে আমাদের এখানে স্লাইডে ছিল যে হাইড্রোজেনের ক্রান্তি তাপমাত্রাটা। সো এটা অনেক ইম্পর্টেন্ট। দেখো মাঝে মাঝে সেলসিয়াসও থাকে, মাঝে মাঝে কেলভিনও থাকে। সো তোমাকে বুঝতে হবে যে কোন একক চাওয়া হয়েছে। সো এখানে কিন্তু আমাদের এককটা ইম্পর্টেন্ট, এককটা কিন্তু আমার এখানে অনেক অনেক ইম্পর্টেন্ট। সো মনে রাখতে হবে কোন এককে চাওয়া হয়েছে। সো অ্যান্সার কি হবে, অ্যান্সার হবে 31.1 ডিগ্রি সেলসিয়াস। এরপর আসো আসি যে H2 গ্যাসের, একটু আগে H2 ক্রান্তি চাপ চাওয়া হয়েছিল, এবার চাওয়া হয়েছিল কি ক্রান্তি তাপমাত্রা। ক্রান্তি তাপমাত্রা অফ H2 গ্যাস সেটা কত আমাদের, -240 ডিগ্রি সেলসিয়াস। বজ্রপাতের সময় বৃষ্টির পানিতে কোন মূলকের পরিমাণ বৃদ্ধি পায়, মানে বজ্রপাতের সময় বৃদ্ধি পায় NO3। এটা একটু টাইপিং মিস্টেক ছিল কোশ্চেনে, তোমাকে এটা বুঝে নিতে হবে যে NO3 মাইনাস এটা, ওকে। টাইপিং মিস্টেক ছিল একটু কোশ্চেনে, ওইভাবেই রাখছি আমরা। তোমাকে বুঝতে হবে যে এই জিনিসগুলো কিন্তু আসতে পারে। So দেখো এই যে এইটাই কিন্তু দেখছো জিএসটি 21-22-এ আসছে, কুমিল্লা ইউনিভার্সিটিতে আসছে 19-20-এ। সো এগুলো কিন্তু খুলনা ইউনিভার্সিটিতে কেইউতে আসছে। সো এগুলো কিন্তু ইম্পর্টেন্ট, এই টাইপের কোশ্চেন আমাদের লাগে মাঝে মাঝে। সো দেখো আমাদের, আমরা সেকেন্ড টাইপটা নিয়ে একটু আলোচনা করি আমাদের। তো সেকেন্ড টাইপটা কি, সেকেন্ড টাইপটা হচ্ছে আমাদের অ্যাসিড রেইন, গ্রিন হাউস, এইসব জিনিসপত্র নিয়ে আলোচনা আমাদের। এখন কথা হচ্ছে এই জিনিসটা আমাদের কেন লাগবে, কারণ এই জিনিসটা দেখো, এই জিনিসটা কিন্তু এমসিকিউর পাশাপাশি রিটেনও আসে। তো দেখছো এই যে রিটেনেও কিন্তু আসছে এটা। সো রিটেনে আসছে মানে এটা কিন্তু ইম্পর্টেন্ট। এবার দেখো একদম রিসেন্ট ইয়ারের কোশ্চেনে আসে। রিসেন্ট ইয়ারের কোশ্চেনে আসে কিভাবে দেখতে দেখো, এই যে তোমার একদম রিসেন্ট যেই 22-23-এ আসছে। তারপর তোমাকে যদি আমি আরেকটা অ্যানালাইসিস দেখো, দেখো এগ্রিগুচ্ছ, এগ্রিগুচ্ছ 20-21-এ আসছে। তারপর এই যে সিইউতে 20-21-এ আসছে। So দেখো তুমি একদম রিসেন্ট ইয়ারের কোশ্চেন গুলো কিন্তু আসছে। তো রিসেন্ট ইয়ারের কোশ্চেন গুলো আসা মানে কিন্তু এগুলো আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট। রিসেন্ট ইয়ারে যেহেতু শর্ট সিলেবাস, বাইরে থেকে কোশ্চেন আইসা পড়ে দুই একটা। সো দেখে রাখাটা কিন্তু বেনিফিশিয়াল, যদি এসে পড়ে তুমি এগিয়ে থাকবে এক ধাপ অন্যদের থেকে। তো আসলে এগুলো নিয়ে একটু আলোচনা করি। ফার্স্টে সব থেকে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে গ্রিন হাউস। সো গ্রিন হাউস ইফেক্টটা, ওকে। তো দেখো এখন আসি আমরা গ্রিন হাউস জিনিসটা কি। সো গ্রিন হাউস গ্যাস হচ্ছে মূলত যেসব গ্যাসটা আমাদের তাপমাত্রা বৃদ্ধি করে, মানে গ্রিন হাউস গ্যাস বলতে আমরা কি বোঝাই। গ্রিন হাউস গ্যাস বলতে আমরা বোঝাই যে যারা পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি করে। সো গ্রিন হাউস গ্যাস কাদেরকে বলা হয়, যারা পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি করে। সো পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধিকারী যে উপাদান বা গ্যাসগুলো, সেগুলোকে আমরা কি বলি, সেগুলোকে আমরা বলি গ্রিন হাউস গ্যাস। সো গ্রিন হাউসের স্ট্রাকচারটা তোমরা হয়তো জানো যে কাচের তৈরি একটা ঘর, সেটাই হচ্ছে আমাদের গ্রিন হাউস। আর এই যে গ্রিন হাউস বা কাচের তৈরি ঘরে কি হয়, তোমার যখনই একটা র্যান্ডম বাইরে থেকে টেম্পারেচার আসে, এটা তোমাদের আগে ক্লিয়ার, তোমরা আগে সেটা 2 অধ্যায় পড়ে আসতো। যে মনে করো এই যদি আমার একটা কাচের তৈরি একটা ঘর হয়, তো দেখো এই যদি একটা হয় কাচের তৈরি ঘর, সো এই ঘরের মধ্যে কি হবে আবার, আমার এই ঘরের মধ্যে যদি বাইরে থেকে কোনো আলো আসে, সো বাহিরে থেকে যদি তুমি আলোক রশ্মি আসে, তাহলে সেটা কিন্তু ভিতরে আর ঢুকে বেরোতে পারে। মনে করো বাইরে থেকে একটা আলোক রশ্মি আসলো, সো এই আলোক রশ্মিটা যখন তোমার ভিতরে আসবে, তো আলোক রশ্মি আমি এইচ ইজ ইকুয়াল টু, আচ্ছা এটাকে আমরা আলোক রশ্মিটাকে এইচ নিউ আকারে লিখতে পারি। তো দেখো বাইরে থেকে একটা আলোক রশ্মি আসলো, এখন এই আলোক রশ্মিটার ল্যামডাটার মান কি অনেক কম। এটা কি, এটা কিন্তু ইউভি রশ্মি। তো এটা কি দেখো, এটা হচ্ছে আমাদের ইউভি লাইট। সো ইউভি লাইটের ল্যামডা কিন্তু অনেক কম হয়, আমরা জানি যে ইউভি লাইটের এটার কি হয়, এটা ল্যামডা ছোট হয়। তো যখনই তোমার এই ইউভি লাইটটা আসে, তখন ল্যামডা ছোট হওয়ার কারণে এটা খুবই ইজিলি আমাদের কাচের ঘরে ঢুকে যেতে পারে। বাট যখনই তোমার এই লাইটটা বের হবে, যখনই তোমার এই লাইটটা বের হওয়ার কোশ্চেন আসে, এই লাইটটা যখনই বের হতে যাবে, তখন সে বের হতে পারে না। বের হতে পারে না কেন, তোমার এই যে ল্যামডার মানটা, তোমার এই ল্যামডা বেড়ে যায়। তোমার লাইটটা ভিতরে আসলে কি হয়, এটা ল্যামডা বেড়ে যায়। আর ল্যামডা বের হয়ে যাওয়ার পরে এটা খুব ইজিলি বের হতে পারে না। তো যখনই ল্যামডা বেড়ে যায়, তখনই আর লাইটটা আর বের হতে পারে না। সো যখনই বের হতে পারে না, তখন কি হয়, এটা এখানে আবদ্ধ হয়ে যায়। মানে লাইট মানে কি, এটা তো এনার্জি একটা, ই ইজ ইকুয়াল টু এইচ নিউ। আমরা জানি যে এটা ল্যামডা বেড়ে যাওয়া মানে কি, ই ইজ ইকুয়াল টু এইচ সি বাই ল্যামডা। সো এটা তোমার এনার্জিকে বাড়িয়ে দেয়। সো আলটিমেটলি কি হয়, তোমার এখানে ইজ ইকুয়াল এইচ সি বাই ল্যামডা। সো এখানে তোমার মূলত এটা একটা ইফেক্ট থাকে, এটা একটা ইফেক্ট থাকে। সো এই ইফেক্টের ফলে কি হয়, আমাদের কাচের তৈরি ঘরের তাপমাত্রাটা বাড়তে থাকে, আর এটা তাপমাত্রাটাকে ধরে রাখে। এই গ্যাসগুলো কি করে দেখো, তোমার তোমার যে এই টাইপের গ্যাসগুলো, তোমার এই গ্যাসগুলো ওই সেম রোলটাই প্লে করে। এরা করে কি দেখো, এখানে কি কে আছে, এই গ্যাসগুলো তোমার সেম রোলটাই প্লে করে। এরা করে কি মূলত, এরা পৃথিবীর বাইরে একটা লেয়ার হিসেবে থাকে। এরা ট্রোপোস্ফিয়ারে থাকে নর্মালি, ট্রোপোস্ফিয়ারে এরা একটা লেয়ার তৈরি করে বসে। তো এই লেয়ারটা ক্রিয়েট করার ফলে হয় কি, তোমার আলোক রশ্মি, সূর্য আলোক রশ্মি যখন আসে, আসতে তো পারে বাট বের হতে পারে না।
এর ফলে উপকার অপকার দুইটাই হয় আমাদের, মেইন তো উপকারই হয়। সেটা হচ্ছে যে তাপটাকে ধরে রাখার ফলে আমাদের যে রাতে যখন পৃথিবী তাপ বিকিরণ করে তখন যে তাপটাকে ধরে রাখে, ওই তাপটা দিয়ে আমাদের পৃথিবী গরম থাকে এবং মানে এই যে জীবনযাত্রার মানটা নর্মাল হয়ে থাকে। নাহলে কিন্তু আমরা রাতে সবাই মারা যেতাম, কারণ যদি সব পরিমাণ তাপ বিকিরণ করে দিত তাহলে তাপের অভাবে কিন্তু আমাদের তাপীয় মৃত্যু হয়ে যেত। তো দেখো আমরা তাহলে এতটুকু বলতে পারি যে এই গ্যাসগুলো নর্মালি ইম্পর্টেন্ট, বাট এই গ্যাসের একটা নর্মাল মাত্রা আছে। দেখো এই গ্যাসের মাত্রাটা যদি বেড়ে যায় সেটা কিন্তু আমাদের জন্য ক্ষতিকর। কারণ কি, যদি গ্রিন হাউস গ্যাসের মাত্রা বেড়ে যায় তাহলে এরা বেশি বেশি তাপ ধরে রাখবে, আর যখনই এরা বেশি বেশি তাপ ধরে রাখবে আমাদের তাপমাত্রা বেড়ে যাবে। এর ফলে পোলার রিজিয়নের যে বরফ আছে সেগুলো গলে যাবে, আর যেসব দেশ নর্মালি নিম্নাঞ্চলে থাকে তারা কিন্তু ডুবে যাওয়ার সম্ভাবনা থাকে, যেমন মালদ্বীপস এরকম একটাই। তো দেখো গ্রিন হাউস গ্যাসের সব থেকে বেশি কন্ট্রিবিউশন কার মানে গ্রিন হাউস গ্যাসের সব থেকে বেশি কন্ট্রিবিউশন হচ্ছে আমাদের যে সিএইচ মানে কার্বন ডাইঅক্সাইড, মিথেন। কার্বন ডাইঅক্সাইড গ্যাস এর কন্ট্রিবিউশনটা সব থেকে বেশি। সো এর সব থেকে বেশি মানে এ হচ্ছে ফার্স্ট, এই সব থেকে বেশি কন্ট্রিবিউট করে গ্রিন হাউসে। আর এর পরিমাণটা কথা দেখো, বায়ুতে এর পরিমাণ কিন্তু 49%, যেটা অনেক, মানে তুমি হাফ বলতে পারো। অন্যদের সাপেক্ষে কিন্তু এর সংযুক্তিটা বলা যায় হাফ। সেকেন্ডে দেখো, সেকেন্ডে আমাদের মিথেন গ্যাস, এটাও কিন্তু অনেক পরিমাণে আমাদের এখানে কন্ট্রিবিউট করে, 18%। বাট দেখো প্রত্যেকের যত তুমি নিচের দিকে নামো দেখো, যেমন সিএফসি, সিএফসি 14%, অনেক কম মনে হতে পারে। বাট এক অণু সিএফসি তোমার এক অণু কার্বন ডাইঅক্সাইড থেকে 10,000 গুণ বেশি তাপ ধরে রাখতে পারে। সো বোঝা গেছে যে এদের তাপ ধরে রাখার ক্ষমতা কিন্তু অন্যদের থেকে অনেক বেশি। আর এর কারণে তোমার সিএফসি বায়ুমণ্ডলে কন্ট্রিবিউশন কম থাকলে এদের তাপ ধরে রাখার ক্ষমতা কিন্তু বেশি। সো সিএফসি যদি বাড়ে, 1% সিএফসি বাড়া আর 1% কার্বন ডাইঅক্সাইড বাড়া কিন্তু সেম কথা না। তোমার যদি সিএফসি 1% বাড়ে মানে কিন্তু 10,000 গুণ বেশি বাড়ছে। আর তোমার যদি আহ কার্বন ডাইঅক্সাইড 1% বাড়ে তাহলে কিন্তু জাস্ট 1% বাড়ছে বলা যায়। তো এদের সংযুক্তিটা একটু দেখে রাখবা, মাঝে মাঝে এদের এই যে প্রভাবটাও মাঝে মাঝে ইম্পর্টেন্ট, এটা একটু দেখে রাখবা। সো এরপরে দেখি আমরা একটু আলোচনা করি অন্যান্য জিনিস নিয়ে। সো আসো আমরা অ্যাসিড রেইন গুলাকে নিয়ে একটু আলোচনা করি, অ্যাসিড রেইন এবং অন্যান্য জিনিসগুলোকে নিয়ে একটু আলোচনা করি আমরা। সো ফার্স্ট অফ অল অ্যাসিড রেইন, অ্যাসিড রেইনটা মানে কি? অ্যাসিড রেইনটা কোথায় হয় এটা একটু আমাদের বুঝতে হবে, যে আমাদের যে অ্যাসিড রেইন সেটা আমাদের কোথায় হয়। নর্মালি অ্যাসিড রেইনটা কিন্তু আমাদের জন্য ইম্পর্টেন্ট, আমাদের যে নর্মাল অ্যাসিড রেইন সেটা কিন্তু আমাদের জন্য অনেক অনেক ইম্পর্টেন্ট। এখন অ্যাসিড রেইন কেন ইম্পর্টেন্ট? কারণ অ্যাসিড রেইন যখন হয় তখন আমাদের গাছপালায় মূলত নবজীবন ফেরত পায়। এখন তোমাকে যদি আমি এই জিনিসটা বোঝানোর ট্রাই করি কিভাবে হয় অ্যাসিড রেইনটা, নর্মালি মনে রাখবা, নর্মাল বায়ুতে, বায়ুতে কি থাকে? নর্মাল বায়ুতে আমাদের কার্বন ডাইঅক্সাইড থাকে, এটা আগে সবাই আমরা জানি যে আমাদের নর্মাল বায়ুতে কি থাকে। বায়ুতে দুইটা উপাদান থাকে মনে করো। বায়ুতে তোমার H2O থাকে, সেটা হচ্ছে কি আমাদের যে জলীয় বাষ্প। বায়ুতে যে জলীয় বাষ্প এবং জলীয় বাষ্পের সাথে আরেকটা থাকে, জলীয় বাষ্প ও কার্বন ডাই অক্সাইড থাকে। এই দুইটা উপাদান নর্মালি থাকে। এর সাথে সাথে আর কি কি থাকে? আরো কিছু উপাদান থাকতে পারে। সেটা হচ্ছে কি, আমাদের এখানে আরো কিছু উপাদান থাকে, সেটা হচ্ছে তোমার কি বলা যায়, সেটা হচ্ছে তোমার দেখো এখানে থাকে SO2 থাকে, সালফার ডাই অক্সাইড থাকে, তারপর তোমার এখানে NO2 থাকে, কি থাকে দেখো, NO2 থাকে, আরো এইসব উপাদান ইত্যাদি ইত্যাদি অনেকগুলো থাকে। সো এরা থাকার ফলে কি হয় দেখো, এরা যখনই থাকে তখনই আমাদের এদের কন্ট্রিবিউশনটা কি, মানে আমাদের এদের কন্ট্রিবিউশনটা মূলত বায়ুতে থাকার ফলে কি হয়, যখনই তোমার বায়ুতে H2O এর সাথে এরা বিক্রিয়া করার একটা চান্স পায়। সো এদের কন্ট্রিবিউশনটা কি, এরা H2O এর সাথে বিক্রিয়া করার চান্স পায়। মনে করো আমার যখনই H2O কার্বন ডাইঅক্সাইডের সাথে আসে, এরা কার্বন ডাইঅক্সাইডের সাথে বিক্রিয়া করে ফেলে, বিক্রিয়া করলে কি তৈরি করে? H2CO3, H2CO3 উৎপন্ন করে। এই যে H2CO3, এটা আবার ভেঙে কি তৈরি করে? H+ আর HCO3- উৎপন্ন করে। এখন তোমরা জানো যে এই যে অ্যাসিডটা, এটা খুবই দুর্বল একটা অ্যাসিড, এটা কিন্তু খুবই দুর্বল একটা অ্যাসিড, এটা আমরা জানি যে এই যে কার্বনিক অ্যাসিড সেটা কি খুবই দুর্বল একটা অ্যাসিড। সো দুর্বল অ্যাসিড হওয়ার ফলে যেটা হয়, আমাদের এটা কোনো ঝামেলা করে না। এটা উইক অ্যাসিড হওয়ার ফলে কি হয়, এটা উইক অ্যাসিড হওয়ার ফলে এরা যে পিএইচ মানটা কমায়, এদের যে পিএইচ মানের যে ডিক্রিজটা হয় সেটা কি হয়, পরিবেশের জন্য গুরুত্বপূর্ণ হয়। এই অ্যাসিড বৃষ্টি হলে কি হয়, অ্যাসিড বৃষ্টি, নর্মাল অ্যাসিড বৃষ্টি কিন্তু পরিবেশের জন্য গুরুত্বপূর্ণ। কারণ নর্মাল যখন অ্যাসিড রেইন হয় তখন আমাদের মূলত মাটির অম্লত্ব কমে, মাটির অম্লত্ব করলে কি হয়, গাছপালা নবজীবন ফিরে পায়, গাছপালায় নতুন পাতা আসে, ফুল আসে, এটা কিন্তু নর্মালি আমাদের গুরুত্বপূর্ণ। বাট ঝামেলাটা কোথায় হয়, ঝামেলাটা কোথায় হয়, কখন এটা একটা থ্রেট হয় সেটা নিয়ে একটু আমরা আলোচনা করি। দেখো যে আমাদের ওয়েন অ্যাসিড রেইন ইজ এ থ্রেট, যে আমাদের ওয়েন অ্যাসিড রেইন ইজ এ থ্রেট, আমাদের অ্যাসিড রেইন একটা থ্রেট কখন, সেটা আমাদেরকে বুঝতে হবে যে কখন অ্যাসিড রেইন একটা থ্রেট হিসেবে দাঁড়ায়। যখন আমাদের ইন্ডাস্ট্রিতে, মনে রাখবা, আমাদের ইন্ডাস্ট্রিতে অনেক ধরনের গ্যাস উৎপন্ন হয়। আমাদের যে ইন্ডাস্ট্রি সেখানে কি কি গ্যাস উৎপন্ন হয়? ইন্ডাস্ট্রিতে আমাদের SOx আর NOx এই টাইপের কিছু গ্যাস উৎপন্ন হয়। এই SOx NOx টা কি?
এগুলা নিয়ে একটু আমরা আলোচনা করি। সো দেখো এসওএক্স এনওএক্স এর মধ্যে আমাদের কি কি আসতে পারে। তো তোমাদের যে এসওএক্স সেখানে তোমার নর্মালি কি আসে, মনে রাখবা SO2, SO3 এগুলো আসে। আর আমাদের যে এনওএক্স সেখানে আমাদের কি আসে, আমাদের মূলত N2O4 আসে, N2O5 আসে, NO2 আসে, এই টাইপের গ্যাসগুলো চলে আসে, বা মাঝে মাঝে NO3ও চলে আসে। সো এই টাইপের গ্যাসগুলো কিন্তু আমাদের জন্য মাঝে মাঝে ক্ষতিকর। মূলত আমি যদি তোমাকে এনও নিয়ে আলোচনা করি, এনওর মধ্যে ওই অক্সাইডগুলো আমরা পরে আলোচনা করবো না, বাট সব থেকে মেজর যারা কন্ট্রিবিউশন করে সেটা হচ্ছে আমাদের NO2 অ্যান্ড NO3, এদের দুইজনের কন্ট্রিবিউশন সব থেকে বেশি হয়। সো দেখো যখনই এই টাইপের গ্যাসগুলো আমার বায়ুমণ্ডলে চলে আসে, যখনই আমার এই টাইপের গ্যাসগুলো বায়ুমণ্ডলে চলে আসে, তখন এদের ঝামেলাটা কি হয় তুমি চিন্তা করো। তখন তোমার পানির সাথে তখন তোমার পানির সাথে বিক্রিয়া করলো, মনে করো SO3, SO3 এর সাথে পানির বিক্রিয়া কি উৎপন্ন হয়, H2SO4 উৎপন্ন হয়। সো এই যে H2SO4 এটা কি, এটা একটা স্ট্রং অ্যাসিড না? তখন তোমার অ্যাসিডের ইনটেক একটা স্ট্রং অ্যাসিডের সংস্পর্শে কিন্তু ঘটতেছে। আবার তুমি এই জিনিসটা আরেকভাবে চিন্তা করো, তোমার H2 ওর সাথে তোমার যখন NO2 এর বিক্রিয়া হয়, তখন কি তোমার দেখো HNO3, মনে করো তোমার HNO3 উৎপন্ন হয়। সো HNO3 এটাও কিন্তু একটা স্ট্রং অ্যাসিড। যখনই তোমার স্ট্রং অ্যাসিড গুলো বিক্রিয়া করে, যখনই তোমার স্ট্রং অ্যাসিড গুলো বিক্রিয়া করে ফেলে, তখন কিন্তু এটা তোমার ক্ষতিকর, এটা কিন্তু তোমার মানে এনভায়রনমেন্টের জন্য অনেক ক্ষতিকর। তখন কি হয়, তোমার গাছ মানে পিএইচ মানটা অনেক বেশি কমে যায়। সো অ্যাসিড রেইনের ফলাফলটা কি দেখো, এজ আ রেজাল্ট আমরা কি পাই, অ্যাসিড রেইনের এজ আ রেজাল্ট আমরা মূলত কি পাই, এর ফলাফল হিসেবে যেটা হয় সেটা হচ্ছে আমাদের যে গাছপালা তার পিএইচ মানের পরিবর্তন ঘটে, প্লাস অন্যান্য ঝামেলা হতে পারে, স্ট্রাকচার গুলা মারা যায়। তারপর দেখো যেমন যদি আমি ফার্স্টে বলি যে ফার্স্ট সমস্যাটা কি হয়, সেটা হচ্ছে পিএইচ মান কমে যায়। সো পিএইচ মানটা কমে যায়। সো পিএইচ মান কমে গেলে কি হয়, অনেক ঝামেলা হতে পারে। সো পিএইচ মান কমে গেলে যেসব ঝামেলা হয় সেটা নিয়ে একটু আমরা আলোচনা করে দেখো। সো পিএইচ মান কমে গেলে ফার্স্ট অফ অল তুমি যে ঝামেলাটা ফেস করবা সেটা হচ্ছে তোমার যে জলাশয়, বিভিন্ন জলাশয় যে থাকে, জলাশয়ের মাছ এবং অন্যান্য উপাদানগুলো মারা যায়। সো আমরা বলতে পারি যে জলজ প্রাণী মারা যায়। সো জলজ প্রাণীগুলো মারা যেতে পারে, এটা হচ্ছে অ্যাসিড রেইনের সর্বপ্রথম একটা ঝামেলা। সেকেন্ডলি কি হতে পারে দেখো, সেকেন্ডলি হতে পারে যেমন গাছপালা গাছপালা মারা যায়। সো গাছপালা মারা যায় কেন, যে তোমার মাটির অম্লত্ব যদি বেশি কমে যায় তাহলে কিন্তু গাছপালা মারা যায়, এরা বলবো যে গাছপালা মারা যায়। আর থার্ডলি কি হয়, থার্ডলি যেটা হয় সেটা হচ্ছে বিভিন্ন স্থাপত্য, যেটা লিস্ট ইম্পর্টেন্ট বাট স্টিল বলা যায় যে বিভিন্ন স্থাপত্য নষ্ট হয়। ওকে, এটা মনে রাখবে যে আমাদের বিভিন্ন স্থাপত্য নষ্ট হয়। সো এই যে তিনটা জিনিস হতে পারে তোমার অ্যাসিড বৃষ্টির ফলে, এই তিন ধরনের ক্ষতি আমরা নর্মালি এনকাউন্টার করে থাকি। এখন কথা হচ্ছে যে অ্যাসিড বৃষ্টির সোর্স গুলা কি কি দেখো, অ্যাসিড বৃষ্টির আমাদের সোর্স গুলা কি কি এটা আমাদের জানতে হবে, যে অ্যাসিড বৃষ্টি রোধ করার জন্য আমাদের কি করতে হয়। এর জন্য আমাদের যেটাকে ট্রেস করতে হবে সেটা হচ্ছে অ্যাসিড বৃষ্টির সোর্সটা, এদের সোর্স আমাদের জন্য ইম্পর্টেন্ট। সো টু স্টপ অ্যাসিড রেন আমাদের কি করতে হবে, এদেরকে থামানোর উপায় কি, যে এদেরকে থামানোর উপায় কি। সো আমি যদি অ্যাসিড রেন স্টপ করতে চাই, তাহলে আমার যে জিনিসটাকে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে এদের উৎপত্তি স্থলটাকে ধ্বংস করতে হবে, বা এটাকে কোনোভাবে মানে নিয়ন্ত্রণ করতে হবে। সো এটাকে রোধ করার উপায় কি, যে আমাদের যে ইন্ডাস্ট্রিতে যে এই যে NOx এবং SOx এর উৎপাদন কমানো, এর উৎপাদন কমাতে হবে। প্লাস এটা যদি মানে এটাকে পিউরিফাই করতে হবে, এটাকে প্লাস কি করতে হবে, এটাকে তোমার পিউরিফাই করতে হবে। সো পিউরিফাই করতে হবে, তুমি যদি এটাকে পিউরিফাই করে দাও তাহলে কিন্তু তোমার এখানে ঝামেলা হয় না। সো আসলে এটা নিয়ে একটু আলোচনা করি যে আমাদের মূলত NOx টাকে সরানোটাকে অনেক টাফ। এই যে তোমাদের যে NOx এটা কিন্তু আমার নাইট্রোজেন ফিক্সেশনের একটা পার্ট, এই যে NOx সেটা কিন্তু আমাদের নাইট্রোজেন ফিক্সেশনের একটা পার্ট। এটা থেকে আমরা বলতে পারি যে এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা পার্ট, সেটা হচ্ছে কি আমাদের, এটা হচ্ছে আমাদের যে নাইট্রোজেন ফিক্সেশন, সেখানে কিন্তু এটা অনেক কাজে লাগে। সো আমরা বলতে পারি কি এটা আমাদের যে নাইট্রোজেন ফিক্সেশন সেখানে কিন্তু আমাদের অনেক কাজে লাগে। সো আসো আমরা তাহলে দেখে যাই যে আমাদের নাইট্রোজেন ফিক্সেশনটা কি, কিভাবে হয় না হয় সেগুলো নিয়ে একটা আলোচনা করি তাহলে। অ্যাসিড রেইন অ্যাসিড রেইনের আলোচনা করতে করতে আমরা একটা জায়গায় এসে থামে গেলাম, সেটা হচ্ছে কি আমাদের নাইট্রোজেন ফিক্সেশন। এখন আমাদের ওই জিনিসটা জানতে হবে যে হোয়াট ইজ নাইট্রোজেন ফিক্সেশন, কিভাবে কি কাজ করে না করে। সো ফার্স্টে আমরা একটা আলোচনা করি আমাদের এই যে
যে আমাদের কাঙ্ক্ষিত উপাদান, সেটা হচ্ছে নাইট্রোজেন ফিক্সেশন। সো নাইট্রোজেন ফিক্সেশন জিনিসটা কি, যে যেভাবে আমাদের মূলত আমাদের পরিবেশে যখন নাইট্রোজেনটাকে সংঘবদ্ধ করি আমরা, কারণ তুমি মনে রাখবা নাইট্রোজেন কিন্তু আমাদের জন্য অনেক অনেক ইম্পর্টেন্ট একটা উপাদান, নাইট্রোজেন কিন্তু আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট উপাদান। তোমরা যদি জানো এই নাইট্রোজেন মূলত আমাদের কোথায় ইউজ করি, আমরা আমরা নাইট্রোজেনটা কোথায় ইউজ করি একটু চিন্তা করো তো। আমরা নাইট্রোজেন কিন্তু জমিতে সার হিসেবে ইউজ করি। সো নাইট্রোজেনের ইউজ কোথায়? আমি যদি তোমাকে নাইট্রোজেনের ইউজ সম্বন্ধে একটা কথা বলি, সেটা হচ্ছে জমিতে ইউজ করা হয় নর্মালি। সো জমিতে কোথায় ইউজ করা হয়, সো এটার ব্যবহার নিয়ে যদি আমি একটু কথা বলি, সো এর ব্যবহার কোথায় হয়, আমরা জমিতে জমিতে ইউরিয়া সার হিসেবে কিন্তু ইউজ করি। জমিতে আমরা যখন ইউরিয়া সার হিসেবে ইউজ করি, তখন কিন্তু আমরা নাইট্রোজেন যুক্ত সার ইউজ করি। ওকে, আমরা জমিতে ইউরিয়া হিসেবে ইউজ করি। এখন তোমরা বলতে পারো যে ইউরিয়াটা কি, ইউরিয়ার সংকেতটা হয়তো তোমরা অনেকে জানো অনেকে জানো না। সো সেটা নিয়ে একটু বলে দিই তোমাকে যে এই ইউরিয়ার সংকেতটা কি। ইউরিয়া হচ্ছে আমাদের NH2CO NH2, এটাকে বলা হয় আমাদের ইউরিয়া। সো এই হচ্ছে আমাদের ইউরিয়া। সো নাইট্রোজেন কিন্তু আমাদের ইউরিয়া উৎপাদনে খুবই 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 ইম্পর্ট্যান্ট একটা রোল ক্যারি করে। নাইট্রোজেন না থাকলে কিন্তু ইউরিয়া হইতো না। সো নাইট্রোজেনের মধ্যে আবার নাইট্রোজেনের এখানে মূলত 47%-এর মতো, 47%-এর মতো কি থাকে, নাইট্রোজেন থাকে। সো তাহলে বুঝতে পারতেছো যে ইউরিয়ার 50%-এর কাছাকাছি হচ্ছে আমাদের যে নাইট্রোজেন। সো এর জন্য কিন্তু নাইট্রোজেনটা আমাদের এখানে অনেক ইম্পর্টেন্ট, যে নাইট্রোজেনের ইউজটা হয় নর্মালি জমিতে ইউরিয়া আকারে। এখন এই নাইট্রোজেনটা আমরা কোথা থেকে পাই? এই নাইট্রোজেনটা পাওয়ার উপায় হচ্ছে নাইট্রোজেন ফিক্সেশন। সো নাইট্রোজেন ফিক্সেশন, এখানে আরেকটা কথা বলে রাখি, যে উদ্ভিদ তোমার কিভাবে নাইট্রোজেনটা গ্রহণ করে এটা একটু মনে রাখবা। যে তোমাদের যে উদ্ভিদ, তোমাদের উদ্ভিদ কিভাবে নাইট্রোজেনটা গ্রহণ করে, উদ্ভিদ NO3- আকারে। উদ্ভিদ, কারণ তোমরা জানো উদ্ভিদ নর্মালি যে শোষণের মাধ্যমে নাইট্রোজেন, মানে যে কোনো আয়নকে মনে করো যে কোনো মলিকিউল উদ্ভিদ কিভাবে গ্রহণ করে, শোষণের মাধ্যমে গ্রহণ করে। সো উদ্ভিদ নাইট্রোজেনটা কিভাবে গ্রহণ করে, উদ্ভিদ নাইট্রোজেন গ্রহণ করে NO3 আকারে। সো উদ্ভিদ NO3 আকারে নাইট্রোজেন গ্রহণ করে। এটা আমরা বলে দিলাম, মাঝে মাঝে MCQ তে চলে আসতে পারে। এটা একটু মনে রাখবা যে উদ্ভিদ NO3- আকারে নাইট্রোজেনটাকে গ্রহণ করে থাকে। সো এরপর আমরা আসলে নাইট্রোজেন ফিক্সেশন হয় কিভাবে। এখন এই নাইট্রোজেন ইম্পর্টেন্স, নাইট্রোজেন ফিক্স করতে হবে আমাদেরকে। নাইট্রোজেন ফিক্স করার জন্য আমাদের অনেকগুলো উপায় আছে, দেখো সেটা কি। যে নাইট্রোজেন ফিক্সেশন, আমি যদি তোমাকে বলি নাইট্রোজেন ফিক্সেশন, এটা কিভাবে করা যায়। সো নাইট্রোজেন ফিক্সেশনের আমাদের দুইটা উপায় আছে। একটা আমরা কি বললাম, দেখো আমরা দুইটা নিয়ে একটু আলোচনা করি। নাইট্রোজেন ফিক্সেশনের উপায় আছে দুইটা। একটা হচ্ছে আমাদের প্রাকৃতিক, আর একটা হচ্ছে আমাদের কৃত্রিম। তুমি প্রাকৃতিক ভাবেও কিছু কিছু ভাবে নাইট্রোজেন মানে সংঘবদ্ধ হয় বা নাইট্রোজেন ফিক্স হয়। আরেকটা আছে আমাদের কিছু কৃত্রিম উপায় আছে যার মাধ্যমে নাইট্রোজেন ফিক্স করতে পারি। তো আসলে সেগুলো নিয়ে একটু আলোচনা করা যায়, যে প্রাকৃতিক উপায় কি আর কৃত্রিম উপায়টা কি। সো প্রাকৃতিক ভাবে আমরা যে নাইট্রোজেন ফিক্স করতে পারি, সেখানে আমাদের কি কি অপশন আছে সেটা একটু দেখে নিয়ে দেখো। যে প্রাকৃতিক ভাবে নাইট্রোজেন ফিক্স করার একটা উপায় আছে, সেটা হচ্ছে তোমাদের যখন বিদ্যুৎ ক্ষরণ হয়। তো তোমাদের যে বিদ্যুৎ ক্ষরণ হয়, সেখানে কিন্তু নাইট্রোজেন ফিক্স হয় মাঝে মাঝে, বিক্রিয়ার মাধ্যমে দেখাই দেবো একটু পরে। আরেকটা আছে যে নাইট্রোজেনাস ব্যাকটেরিয়া, মনে রাখবেন নাইট্রোজেনাস ব্যাকটেরিয়া দ্বারা। সো নাইট্রোজেনাস যেসব ব্যাকটেরিয়া গুলা থাকে, তাদের দ্বারাও কিন্তু আমরা মাঝে মাঝে নাইট্রোজেন ফিক্স করতে পারি। সো মনে রাখবা বায়োলজিক্যালি যদি নাইট্রোজেন ফিক্স হয়, তার ম্যাক্সিমাম নাইট্রোজেনাস ব্যাকটেরিয়ার মাধ্যমে হয়ে থাকে। আর কৃত্রিম উপায়টা কি কি, কৃত্রিম উপায়টা তাহলে একটু আলোচনা করে দেখো হচ্ছে কৃত্রিম উপায়টা কি কি হওয়া পসিবল। কৃত্রিম উপায় একটা হচ্ছে আমাদের হেবার পদ্ধতি, মনে রাখবা একটা হচ্ছে আমাদের হেবার পদ্ধতি, আরেকটা হচ্ছে আমাদের যে অসওয়াল্ড পদ্ধতি। ওকে, আরেকটা হচ্ছে আমাদের অসওয়াল্ড পদ্ধতি। সো এই দুই পদ্ধতিতে আমরা মূলত নাইট্রোজেন ফিক্স করে থাকি। ওকে, এইটা হচ্ছে আমাদের কৃত্রিম আর এটা হচ্ছে নাইট্রোজেনাস। সো অসওয়াল্ড পদ্ধতিটা মনে রাখবো, অসওয়াল্ড পদ্ধতিটা কিছুটা আমাদের বিদ্যুৎ ক্ষরণ থেকে ইন্সপায়ার্ড হওয়া। সো অসওয়াল্ড পদ্ধতিটা আমাদের কি, কিছুটা আমাদের যে বিদ্যুৎ ক্ষরণ সেটা থেকে ইন্সপায়ার্ড হওয়া। সো এটা মনে রাখবো, এটা কিছুটা এর থেকে ইন্সপায়ার্ড হয়ে বানানো পদ্ধতি। তো আসো আমাদের পরের গুলা যাই আমরা একটু, যে এই যে বিভিন্ন প্রসেস সেটা কিভাবে হতে পারে। সো বিদ্যুৎ ক্ষরণের সময় কিভাবে হয় সেটা একটু আমরা দেখে নিয়ে আসো। যে বিদ্যুৎ ক্ষরণের সময় আমাদের মূলত নাইট্রোজেন সংঘবদ্ধটা কিভাবে হয়। সো আমরা আলোচনা করতেছি যে আমাদের বিদ্যুৎ ক্ষরণ নিয়ে, যে আমাদের বিদ্যুৎ ক্ষরণ আর আমাদের অসওয়াল্ট, তুমি যেটাই বলতে পারো। আচ্ছা, বিদ্যুৎ ক্ষরণটাই আমরা মনে রাখি, যে বিদ্যুৎ ক্ষরণের সময় আমাদের নাইট্রোজেন ফিক্সেশন কেমন হয়, বা এজ আ হোল তুমি একটা জিনিস মনে রাখতে পারো, যে এটা হচ্ছে আমাদের যে নাইট্রোজেন ফিক্সেশনের পদ্ধতি আমরা যেটাকে নর্মালি অ্যাপ্লাই করে থাকি। নাইট্রোজেন ফিক্সেশন পদ্ধতি আমরা যেটাকে অ্যাপ্লাই করি সেটা নিয়ে একটা আলোচনা করি, চলো। সো নাইট্রোজেন ফিক্সেশনের পদ্ধতি ফার্স্টে আমরা যেটা করি সেটা মনে রাখবা, সেটা হচ্ছে কি অনেক উচ্চ তাপমাত্রায় এই বিক্রিয়াটা হওয়া লাগে। সো তোমার নর্মালি যে N2 আর O2, এরা নর্মালি মনে রাখবা যে
3000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, 3000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বিক্রিয়া করে উৎপন্ন করে 2NO, নাইট্রাস অক্সাইড। আর এখানে সেকেন্ড যে বিক্রিয়াটা হয় সেটা হচ্ছে, এই যে নাইট্রাস অক্সাইড এটা আমার অক্সিজেনের সাথে বিক্রিয়া করে। এটা নর্মালি 45 থেকে 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় হয়ে যায়। নর্মালি 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হাইয়েস্ট, তাই অনেকে ওইটাই লেখে। সো এই তাপমাত্রা যখন এরা বিক্রিয়া করে তখন এরা উৎপন্ন করে NO2। এই যে NO2টা উৎপন্ন করলাম, এই যে আমরা NO2 উৎপন্ন করলাম, এই NO2টা পরবর্তীতে আমাদের কাজে লাগে। সেটা কি? আমরা পরবর্তী বিক্রিয়া করি 4NO2 প্লাস 2H2O প্লাস O2, এদের মাঝখানে বিক্রিয়া করে মূলত আমরা উৎপন্ন করি নাইট্রিক অ্যাসিড। সো এই যে নাইট্রিক অ্যাসিড উৎপন্ন হলো, এই নাইট্রিক অ্যাসিডটা আমরা বিভিন্নভাবে কাজে লাগাতে পারি। মনে করো যখন এই নাইট্রিক অ্যাসিডটা উৎপন্ন হইলো বা অ্যাসিড রেইনে আমাদের হেল্প করলো, দেখো যখন এই নাইট্রোজেনটা অ্যাসিড রেইনে আমাদের হেল্প করলো তখনই কি হলো, আমরা একটা জিনিসের স্কোপ পেলাম। মনে করো বৃষ্টির সাথে এই চিহ্নটু পড়তেছে, তো এখন দেখো আমাদের যে ক্যালসিয়াম বা ম্যাগনেসিয়ামের যে স্থাপত্যগুলো আছে, মনে করো ক্যালসিয়াম কার্বনেট বা আমাদের যে ম্যাগনেসিয়াম কার্বনের স্থাপত্যগুলো আছে, সেখানে আমার নাইট্রিক অ্যাসিড বিক্রিয়া করলো। বা আমাদের মনে করো নর্মালি মাটিতেই আছে বা যেখানেই আছে তার সাথে বিক্রিয়া করলো। সো এই দেখো এটা হচ্ছে যে আমাদের মাটিতে আসা, ওকে? এটা আমাদের মাটিতে কিভাবে সংঘবদ্ধ হয়। মাটিতে আমাদের যখন এই দুইটা রিয়াকশন থাকে, এদের মাঝখানে রিয়াকশন হয়, আর রিয়াকশন ফলে কি উৎপন্ন হয়? আমাদের মূলত ক্যালসিয়াম নাইট্রেট উৎপন্ন হয়। আর এখানে উৎপন্ন হয় কি আমাদের ম্যাগনেসিয়াম নাইট্রেট। আর অ্যাজ আ বাই প্রোডাক্ট কি উৎপন্ন হইতে পারে, সেটা হয় যে আমাদের H2O আর CO2 উৎপন্ন হয়। এখানেও বাই প্রোডাক্ট হিসেবে কি উৎপন্ন হয়? H2O আর CO2 উৎপন্ন হয়, যে CO2টা আমার গ্যাস আকারে উড়ে যায়। সো এখান থেকে তোমরা একটা আইডিয়া পাচ্ছ যে নাইট্রোজেন ফিক্সেশনটা মূলত আমরা কিভাবে করে থাকি। ওকে, এখন মনে রাখবা যে এই যে নাইট্রোজেন ফিক্সেশনের ফলে অ্যাসিড রেইন হয়, হাবিজাবি হয়, এগুলো নর্মালি আমার দূষকের ক্রাইটেরিয়া হিসেবে কাজ করতে পারে। সো আসো আমরা এর সম্পর্কিত কিছু MCQ নিয়ে একটু আলোচনা করা যাক। এরপরে দেখা যাক। তো কথা হচ্ছে যে দূষক। সো ফার্স্টে আসি, দেখো গ্যাসীয় দূষক ও বায়ুর চাপ অর্ধেক প্রাকৃতিক উপাদানে আন্তঃক্রিয়ার গঠিত হতে পারে। কোনটি? সো একটা ফোকাস করো যে বলা হয়েছে কি আন্তঃক্রিয়া। সো তুমি আন্তঃক্রিয়া ওয়ার্ডটার উপরে একটু ফোকাস করো, যে তোমাকে বলা হয়েছে কি, এখানে বলা হয়েছে তোমাকে যে মূলত আন্তঃক্রিয়ার ফলে কোনটা হয়। সো মনে রাখবা যে আমাদের যে দূষক, আমাদের দূষক নিয়ে যদি একটু আলোচনা করি, মনে রাখবা যে দূষক দুই ক্যাটাগরি হয়। দূষক হয় আমার দুই ক্যাটাগরি। একটা হচ্ছে কি আমাদের প্রাইমারি দূষক, আর একটা হচ্ছে আমাদের সেকেন্ডারি দূষক। একটা হচ্ছে কি আমাদের প্রাইমারি দূষক, আর একটা হচ্ছে আমাদের সেকেন্ডারি দূষক। তো ওটাও বাংলায় লিখে দিতে চাইলে, একটা প্রাইমারি আর একটা কি আমাদের সেকেন্ডারি। এই দুই টাইপের আমার দূষক হওয়া পসিবল, প্রাইমারি দূষক এবং সেকেন্ডারি দূষক। এখন কোনটা প্রাইমারি দূষক কোনটা সেকেন্ডারি দূষক এটা একটু আমাদের জানার দরকার আছে। মনে রাখো প্রাইমারি দূষক যেটা, এটা হচ্ছে ডিরেক্টলি, এটা হচ্ছে তোমার ডিরেক্টলি এফেক্ট করে, এটা আমার ডিরেক্টলি নেচারকে এফেক্ট করে। সো লিখে দিই একটু, ডিরেক্টলি নেচারকে এফেক্ট করে। আর আমার যে সেকেন্ডারি দূষক সেটা আমার কি কন্ট্রিবিউট করে, মনে রাখবা সেকেন্ডারি দূষক যেটা, এটা হচ্ছে যে প্রাইমারি দূষকের সহায়তায়, প্রাইমারি এর সহায়তায় দুটো জিনিস হতে পারে। হয় সে প্রাইমারি এর সহায়তায় কাজ করতে পারে, অথবা কোনো উপাদানের সাথে বিক্রিয়া করে। ওকে, এটা কোনো উপাদানের সাথে বিক্রিয়া করার পর, কোনো উপাদানের সাথে বিক্রিয়ার পরে এটা ইফেক্টিভ হতে পারে। সো এই দুই ভাবে সেকেন্ডারি দূষকটা আমাদের এখানে এফেক্ট করতে পারে। সো দেখো এখানে তাহলে এটার এমসিকিউটার অ্যান্সার কি হতে পারে বলো তো? যে তোমার গ্যাসীয় দূষক সেটা আবার কি প্রাকৃতিক উপাদানের সাথে আন্তঃক্রিয়া করছে, মানে কি প্রাকৃতিক কোনো উপাদানের সাথে বিক্রিয়া করছে, তাহলে এটা কি হবে? অবশ্যই এটা সেকেন্ডারি দূষক হবে। তাহলে বোঝা গেছে এটা অলওয়েজ কি হবে, অবশ্যই সেকেন্ডারি দূষক হবে। এখানে তোমাদেরকে আরেকটু জিনিস বলে রাখি, এখানে দুইটা জিনিস মাঝে মাঝে লাগতে পারে। সেটা হচ্ছে আমাদের দূষক গ্রাহক আর দূষক সিঙ্ক। এটা একটু বলে দিই তোমাদেরকে, যে দূষক গ্রাহককে আর একটা জিনিস হচ্ছে যে দূষক সিঙ্ককে, এটা একটু তোমাদের মাঝে মাঝে লাগতে পারে, যে দূষক গ্রাহক আর দূষক সিঙ্ক এরা নর্মালি কি হতে পারে। আমার এদেরকে একটু নিয়ে একটু আলোচনা করে দিই, মাঝে মাঝে এমসিকিউ চলেও আসতে পারে। সো দূষক গ্রাহক আর দূষক সিঙ্ক এটা নিয়ে একটু বলে দিই। সো ফার্স্টে মনে রাখবা যে দূষক গ্রাহকটা কি, যারা দূষক দ্বারা এফেক্টেড হয়, এক কথায় বা বড় স্কেলে যারা দূষক দ্বারা এফেক্টেড হয়। ওকে, যারা দূষক দ্বারা এফেক্টেড হয়, প্রাইমারি দূষক হোক বা সেকেন্ডারি দূষক হোক সেটা ম্যাটার করে না, যারা দূষক দ্বারা এফেক্টেড হয়, যারা দূষক দ্বারা আমার এফেক্টেড হয়, তারাই হচ্ছে কি আমার দূষক গ্রাহক। যারা দূষক দ্বারা এফেক্টেড হয় তারাই হচ্ছে আমার দূষক গ্রাহক। আর দূষক সিংটা কি, তাহলে এটা নিয়ে একটা আলোচনা করি, যে দূষক সিংটা কি। দূষক সিংটা হচ্ছে যারা দূষককে কনজিউম করে ফেলে, যারা দূষককে কনজিউম করে ফেলে,
কনজিউম করে ফেলে। এটার একটা খুবই ইম্পর্টেন্ট উদাহরণ আছে, যেমন সমুদ্র। দেখো, দূষককে কনজিউম করে ফেলে কি, যেমন সমুদ্র। সমুদ্র মনে রাখবো আমাদের দূষককে কনজিউম করে ফেলে। সমুদ্র হচ্ছে একটা দূষক সিঙ্ক। আর দূষক গ্রাহকের একটা উদাহরণ তাহলে কি হতে পারে, যেমন আমরা কি বলতে পারি, জীবজন্তু। ওকে, জীবজন্তু হচ্ছে আমাদের দূষক দ্বারা মূলত এফেক্টেড হয়। সো এফেক্টেড তাহলে আমাদের জীবজন্তু কি আমাদের দূষক গ্রাহক, আর সমুদ্র কি দূষক সিঙ্ক। তো আসো আমরা একটু সামনের দিকে আগাই। এটা নিয়ে তাহলে আলোচনা করলাম, সামনের দিকে তাহলে একটু আগাই। বিজ্ঞানীদের মতে বৈশ্বিক উষ্ণায়নের জন্য 2050 সালের মধ্যে শতকরা কত ভাগ প্রজাতি বিলুপ্ত হয়ে যাবে, বরাবর শতকরা। বৈজ্ঞানিকদের মতে এখন যত পরিমাণ 100টা যদি প্রজাতি থাকে, তার মধ্যে 23টাই তুমি 2050-এর মধ্যে বিলুপ্ত হয়ে যাবে। সো এর মাধ্যমে আমরা কি বুঝি, যে পরিবেশ দূষণ রোধ করা উচিত। ট্যানারি শিল্পের বর্জ্যে থাকা ক্ষতিকর উপাদান কোনটি? ক্রোমিয়াম। ওকে, এটা নিয়ে একটা আলোচনা করে দেখো, যে আমাদের যে ট্যানারি শিল্প, যেটা আমাদের যে ট্যানারি শিল্প বলি আমরা, ট্যানারি শিল্পে মূলত কোনটা ইউজ করা হয়, এটা নিয়ে আমরা একটু আলোচনা করে আসো। যে আমাদের ট্যানারি শিল্প, সো ট্যানারি শিল্প, ট্যানারি শিল্পটা আসলে আমাদের কি, এটা কি জানি আমরা? ট্যানারি শিল্পটা আসলে কি? এক কথায় বলতে গেলে ট্যানারি শিল্প বলতে আমরা যেটাকে বলি সেটা হচ্ছে আমাদের চামড়া শিল্প। ওকে, ট্যানারি শিল্প বলতে আমরা মূলত কি বুঝি, সেটা হচ্ছে আমাদের যে চামড়া শিল্প, সেটাই হচ্ছে কি আমাদের ট্যানারি শিল্প। সো এক কথায় আমরা মূলত চামড়া শিল্পকে বুঝি। এখন চামড়া শিল্পে যে যে জিনিসটা আমরা মেন করি, সেটার যে ব্যবহারটা, সেটা হচ্ছে মনে রাখবা যে আমরা চামড়াকে ট্যানিং করে থাকি। ট্যানিং ক্রোমের মধ্যে একটা হচ্ছে আমাদের ক্রোম ট্যানিং। চামড়া শিল্পে আমরা মূলত ক্রোম ট্যানিং করে থাকি। এবং এই ক্রোম ট্যানিং করার জন্য আমরা কাকে ইউজ করি? ক্রোম ট্যানিং করার জন্য আমরা মূলত যাকে ইউজ করি, সেটা হচ্ছে আমাদের Cr2SO4 3। এই ক্রোমিক অ্যাসিডকে ব্যবহার মানে সরি ক্রোমিক সালফেটকে ইউজ করি। আর এই যে আমাদের ক্রোমিক সালফেট, সেটা থেকে কি উৎপন্ন হয়? এটা আমার উৎপন্ন করে কাকে? মনে রাখবা, এটা উৎপন্ন করে Cr। ওকে, এটা আমার ক্রোমিয়াম ধাতুটাকে উৎপন্ন করে। সো আমরা একটা আইডিয়া পেলাম যে আমাদের যে আমাদের চামড়া শিল্প বা ট্যানারি শিল্প, সেখানে আমাদের মেইন কালপিটটাকে, এখানে আমাদের যে মেইন কালপিট সেটা হচ্ছে কি আমাদের আমাদের মেইন কালপিটটা হচ্ছে ক্রোমিয়াম। সো আমরা বলতে পারি যে চামড়া শিল্পের সবচেয়ে বড় দূষকটাকে ক্রোমিয়াম। আর এখান থেকে আরেকটা জিনিস মনে রাখা যায়, সেটা হচ্ছে যে আমাদের যে ব্যাটারি শিল্প, এখান থেকে আরেকটা আইডিয়া তোমাকে দিয়ে দিই, যে আমাদের ব্যাটারি শিল্পে মূলত কে সাহায্য করে বা কে আসলে ক্ষতিটা করে। সাহায্য তো না, মেইন কালপিট মানে ক্ষতি করে যায়। তো এটা একটু বলে দিই, যে আমাদের যে ব্যাটারি শিল্প, সেখান থেকেও আমরা মাঝে মাঝে ঝামেলা ফেস করে থাকি। সো ব্যাটারি শিল্প থেকে আমরা কার মাধ্যমে ঝামেলা ফেস করে থাকি সেটা একটু বলি। সো মানে ব্যাটারি শিল্পে আমরা ইউজ করে নর্মালি লেড অ্যাসিড স্টোরেজ ব্যাটারি ব্যবহার করা হয়। তোমরা যারা 4 অধ্যায় পড়বা এক্সট্রা সিলেবাসে, যে লেড স্টোরেজ অ্যাসিড ব্যাটারি। ওকে, সো লেড স্টোরেজ ব্যাটারি যেটা, সো লেড স্টোরেজ ব্যাটারি যেটা, সেখানে আমরা মূলত কাকে ইউজ করি? লেড স্টোরেজ ব্যাটারিতে আমরা মূলত ইউজ করি লেড অ্যান্ড lead-4 অক্সাইডকে ব্যবহার করি। আর ইলেকট্রোলাইট হিসেবে যাকে ইউজ করি সেটা হচ্ছে আমাদের H2SO4। H2SO4 ইউজ করি অ্যাজ ইলেকট্রোলাইট। সো আমাদের ব্যাটারি, এই যে টেনার, এই যে এই শিল্পটা আমাদের যে ব্যাটারি শিল্পে, এখানে আমাদের তাহলে মেইন কালপ্রিটটাকে, এখানে যে ঝামেলাটা করে সেটা হচ্ছে আমাদের যে লেড। এখানে আমাদের লেড ধাতুটা দূষক। ওকে, লেড ধাতুটা কি? এটা হচ্ছে আমাদের এখানে দূষক। সো এখানে আমাদের দূষকটাকে লেড ধাতুটা, আর এখানে উৎপন্ন করে ক্রোমিয়াম, যা দূষক। ওকে, সো এখানে আমাদের দূষক হচ্ছে কি ক্রোমিয়াম, আর এখানে দূষককে আমাদের লেড। এটা একটু মনে রাখো, মাঝে মাঝে ব্যাটারিটা চলে আসতে পারে। তো সামনের দিকে আগে, রান্নার সিলিন্ডারে কোন গ্যাস ব্যবহার করা হয়? ফার্স্ট অফ অল কথা, যে রান্নার সিলিন্ডারে আমরা কোন গ্যাস ব্যবহার করি, সেটা হচ্ছে আমাদের এলপিজি। সো এলপিজি বললে কি, আমাদের এলপিজি বললে আমরা যেটা বলি পেট্রোলিয়াম, পেট্রোলিয়াম গ্যাস। আর পেট্রোলিয়াম গ্যাস মানে কি আমাদের C3 and C4, মানে কি মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন। তো প্রোপেন আর বিউটেন, সো প্রোপেন আর বিউটেন আমরা ইউজ করি। সামনে আগে, গ্রিনহাউস গ্যাসের সব থেকে অধিক দায়ী কোনটা? অবশ্যই সব থেকে অধিক দায়ী আমাদের কার্বন ডাই অক্সাইড। একটু আগে বলে আসছে। নাইট্রোজেন থেকে নাইট্রোজেনাস কম্পাউন্ডের রূপান্তর, এই যে নাইট্রোজেন থেকে নাইট্রোজেনাস কম্পাউন্ড মানে কি নাইট্রোজেন ফিক্সেশন। এখানে আরেকটা জিনিস মনে রাখবা, এই যে এই কথাটা আছে না, ডিনাইট্রিফিকেশন, এটা মানে কি? এটা মানে হচ্ছে নাইট্রোজেন ভেঙে ফেলা, নাইট্রোজেন ভেঙে ফেলা। ডিনাইট্রিফিকেশন মানে নাইট্রোজেন কম্পাউন্ড, নাইট্রোজেনাস কম্পাউন্ড গুলোকে ভেঙে ফেলা মূলত। ওকে, মেইন কথা আমি যে নাইট্রোজেন ভেঙে ফেলা না বলি, মেইন কথা হচ্ছে যে নাইট্রোজেনাস কম্পাউন্ড গুলোকে ভেঙে ফেলা। ওকে, এটা মনে রাখবা, যে আমাদের যে নাইট্রোজেনাস, ওকে, আমাদের কি কি আছে? নাইট্রোজেনাস যৌগ ভেঙে ফেলা। সো এই জিনিসটা একটু মনে রাখবা, যে নাইট্রোজেনাস যৌগগুলোকে ভেঙে ফেলাকে বলা হয় ডিনাইট্রিফিকেশন বা ডিনাইট্রেশন।
কোন প্রক্রিয়ার মাধ্যমে মাটিতে সবচেয়ে বেশি নাইট্রোজেন ফিক্সেশন হয়? দেখো কোথায় বলছে, অপশনটা কি বলছে, তোমাকে বলা হয়েছে যে মাটিতে, বলা হয়েছে যে মাটিতে নাইট্রোজেন ফিক্সেশন হয়। মাটিতে নাইট্রোজেন ফিক্সেশন আমরা পাবো যে বায়োলজিক্যাল ফিক্সেশনের মাধ্যমে। এখানে মূলত হেল্প করে কি, একটু একটু বলে দিই তোমাদেরকে। এখানে মূলত যেটা ব্যবহার করে যে নাইট্রোজেনাস ব্যাকটেরিয়া গুলা, সেটা হচ্ছে আমাদের নাইট্রোকক্কাস, নাইট্রোকক্কাস হেল্প করে। আরেকটা হচ্ছে নাইট্রোসোমোনাস। সো নাইট্রোসোমোনাস আর নাইট্রোকক্কাস এরা মূলত এখানে হেল্প করে। এবার দেখো কোনটি এলপিজি গ্যাসের প্রধান উপাদান? এলপিজি গ্যাস মানে কি? প্রোপেন আর বিউটেন। সো প্রোপেন আর বিউটেন কোথায় আছে? এই যে বিউটেন আর প্রোপেন। সো বোঝা গেছে এটা। এরপর দেখো বৃষ্টির সময় বজ্রপাতের ফলে মাটিতে কোন লবণের পরিমাণ বৃদ্ধি পায়? একটু আগে বলছিলাম যে, দেখো একটু আগে বলছিলাম যে আমাদের মাটিতে বলছে। সো মাটিতে আমাদের কোন গ্যাসের পরিমাণ বৃদ্ধি? নর্মালি আমরা কি দেখছি যে ক্যালসিয়াম নাইট্রেট আর ম্যাগনেসিয়াম নাইট্রেটের মাধ্যমে মূলত মাটিতে এটা ফিক্স হয়, ম্যাগনেসিয়াম নাইট্রেটের মাধ্যমে এটা ফিক্স হয়। তাহলে কোন লবণের মাধ্যমে? অবশ্যই NO3 লবণের মাধ্যমে। গ্রিন হাউস প্রভাবের জন্য সবচেয়ে বেশি দায়ী, সবচেয়ে বেশি দায়ী বলছে। সবচেয়ে বেশি দায়ী কি? এক কথায় কার্বন ডাইঅক্সাইড। কোনটি গ্রিন হাউস গ্যাস? কোনটা গ্রিন হাউস গ্যাস দেখো তো। এখানে গ্রিন হাউস গ্যাস একটাই, সেটা হচ্ছে N2O। ওকে, অপশনগুলো একটু দেখে নিও যে গ্রিন হাউস গ্যাস কিন্তু নর্মালি N2O। ঢাকা শহরের বায়ুতে সর্বাধিক উৎপাদন কোনটা? মনে রাখবা, ঢাকা শহরের বায়ুতে সব থেকে বেশি হচ্ছে কার্বন মনোক্সাইড। আর কার্বন মনোক্সাইড ঢাকা শহরের বায়ুতে বেশি হওয়ার কারণ কি? সেটা হচ্ছে যে আমাদের যে জ্বালানি, আমাদের যে জ্বালানির অসম্পূর্ণ দহনের কারণে হয় এটা। এটা কেন হয়? এটা হয় জ্বালানির অসম্পূর্ণ দহন। এটা মনে রাখবা যে জ্বালানির অসম্পূর্ণ দহন হয়, এর কারণে মূলত আমাদের ঢাকা শহরের বায়ুতে কার্বন মনোক্সাইডের পরিমাণটা বেশি। আরো যদি অসম্পূর্ণ দহন হয় তাহলে কিন্তু কার্বন পার্টিকেলস শুরু হওয়া হয়। ওকে, কোন গ্যাসটি মানে গ্রিন হাউস গ্যাসের জন্য দায়ী নয়? কি বলছে দেখছো? দায়ী নয় বলছে। তো দায়ী নয় মানে কি? অবশ্যই ক্রিপ্টন। ক্রিপ্টন কি আমাদের ইনার্ট গ্যাস, মানে নিষ্ক্রিয় গ্যাস। ক্রিপ্টন তো এমনি নিষ্ক্রিয়, সো ও কিন্তু আমার এখানে কন্ট্রিবিউট করে না। ক্রিপ্টন কি আমাদের নিষ্ক্রিয় গ্যাস। বাকি যারা CFC CH4 কার্বন ডাইঅক্সাইড সবাই কন্ট্রিবিউট করে। ক্যাডমিয়াম 2+ আয়ন এনজাইম থেকে কোন আয়নকে প্রতিস্থাপন করে? এটা বলা, যে এনজাইমে নরমালি জিঙ্ক আয়ন থাকে, সেই জিঙ্ক আয়নকে আমার ক্যাডমিয়াম আয়নটা প্রতিস্থাপন করে থাকে। উদ্ভিদ মূলের সাহায্যে ইউরিয়া কি অবস্থায় গ্রহণ করে? একটু আগে বলে দিচ্ছি, উদ্ভিদ কি আকারে ইউরিয়া গ্রহণ করে? NO3- লবণের মাধ্যমে। বলে দিয়েছিলাম একটু আগে অ্যামোনিয়া আলোচনার সময়। দেখো H2+Cl2, এটা এটা ভালো কোশ্চেন, একটু অ্যানালাইসিস করে দেখি যে তোমার কি বলা হয়েছে বিক্রিয়াটায়। তোমার বলা হয়েছে বিক্রিয়াটায় H2+Cl2 উভমুখী বিক্রিয়া। এখানে উৎপন্ন হয় কি? 2HCl। ভালো কথা। এখানে তাপ দেয়া আছে, তাপটা কি আমার আচ্ছা, তাপ প্লাস দেওয়া মানে ডেল এইচ কি হবে? মানে ডেল এইচ কিন্তু নেগেটিভ। সো বোঝা গেছে, তাপ দেয়া মানে ডেল এইচ এর মানটা কি যাবে? নেগেটিভ। এত কিলো ক্যালোরি। সো ডেল এইচ নেগেটিভ। ডেল এইচ নেগেটিভ মানে কি? এটা কি? এই বিক্রিয়াটা এক কথায় বলা যায় সেটা কি? আমাদের তাপ উৎপাদী বিক্রিয়া। এটা হচ্ছে কি আমাদের তাপোৎপাদী বিক্রিয়া। ওকে, সো অনেকে দয় রশ্মি দেয়, অনেকে দয় দীর্ঘি দেয়, সো আমি দীর্ঘি দিয়েই লিখে দিই, যেহেতু বইগুলোতে এভাবে লেখা। সো এটা তাপোৎপাদী বিক্রিয়া। সো ফার্স্ট অফ অল, তাপোৎপাদী বিক্রিয়া তাপ বাড়াইলে কি আমার উৎপাদ বেশি পাওয়া যাবে? অবশ্যই না। সো তাপোৎপাদী বিক্রিয়া তাপ বাড়াইলে বিক্রিয়া পেছনে যায়, অবশ্যই এটা হবে না। HCl যোগ করলে মানে কি? উৎপাদ যোগ করা, HCl যোগ করলে হবে না। সো এটাও বাদ। ক্লোরিন সরিয়ে নিলে কি হবে? দেখো তো, ক্লোরিন সরিয়ে নিলে তো বিক্রিয়া পেছনের দিকে অগ্রসর হবে, তাহলে এটাও হবে না। হাইড্রোজেন যোগ করলে কি হয়? হ্যাঁ, হাইড্রোজেন যোগ করলে কিন্তু বিক্রিয়া সামনের দিকে আগাবে, উৎপাদ বেশি হবে। সো অ্যান্সার হবে আমার হাইড্রোজেন যোগ করা। লাসেতের নীতির কোশ্চেন। বায়ুমণ্ডলের তাপমাত্রা বৃদ্ধির জন্য কোনটি অধিকতর দায়ী? বায়ুমণ্ডলের তাপমাত্রা বৃদ্ধির জন্য অবশ্যই গ্রিন হাউস গ্যাস দায়ী। সবচেয়ে বেশি বলছে, তাহলে সবচেয়ে বেশি কোনটা? কার্বন ডাইঅক্সাইড। N2O5 এর জলীয় দ্রবণ, N2O5 জলীয় দ্রবণ মনে রাখবা। এখানে একটু বলে দিই যে N2O5 নাইট্রোজেনের অক্সাইড কয়টা? মনে রাখবা, নাইট্রোজেনের অক্সাইড কয়টা আমার এটা জানা লাগবে এখানে। সো নাইট্রোজেনের অক্সাইড, এটা একটু বলবো। নাইট্রোজেনের অক্সাইড হচ্ছে আমার 5টা। নাইট্রোজেনের অক্সাইড 5টা। তাহলে নাইট্রোজেনের অক্সাইড 5টা, এরা কি কি? সো এদের একটু মনে রাখা হবে যে নাইট্রোজেনের অক্সাইড 5টা, সেটা কি কি? সেটা হচ্ছে তোমার ফার্স্টে হচ্ছে NO, N2O, N2O3, N2O4 আর N2O5। এখন এদের মধ্যে তোমার কে কে অ্যাসিডিক, কে কে ক্ষারীয়, সেটা একটু মনে রাখা লাগবে। যে এদের মধ্যে তোমার কে কে অ্যাসিডিক আর কে কে ক্ষারীয়, সেটা একটু মনে রাখা লাগবে। এখন এখানে তোমার যেটা মনে রাখবা সেটা হচ্ছে ফার্স্ট যে দুইজন, এরা দুইজন হচ্ছে তোমার নিরপেক্ষ। এরা দুইজন হচ্ছে নিরপেক্ষ, না অম্লীয় অক্সাইড না ক্ষারীয় অক্সাইড। বাট লাস্টের যে তিনজন তারা কিন্তু আবার কালপ্রিট। এখানে তারা হচ্ছে কি? তারা মনে রাখবা, তারা হচ্ছে আমার অ্যাসিডীয়।
তারা আবার অ্যাসিডীয় অক্সাইড। এখন অ্যাসিডীয় অক্সাইড হওয়ার ফলে কি, এরা কিন্তু পানির সাথে বিক্রিয়ায় অম্ল উৎপন্ন করে। যদি এদের বিক্রিয়াটা বলি যে N2O3, N2O4, আর হচ্ছে তোমার N2O5, এরা যখন আমার পানির সাথে বিক্রিয়া করে তখন তিনজন তিনটা অ্যাসিড দেয়। ওকে, মানে তিনজন তিন টাইপের বিক্রিয়া করে, সবাই তো আর একই টাইপের বিক্রিয়া করবে না, কারণ এদের জারণ মানে চেঞ্জ আসে। সো তিনজন তিন টাইপের বিক্রিয়া করে। সো কে কোন উৎপাদটা দেয় সেটা একটু দেখে নিই আমরা। এখানে মূলত যে N2O3 সে উৎপন্ন করে নাইট্রাস অ্যাসিড, আর N2O5 যেটা সেটা উৎপন্ন করে আমার মূলত নাইট্রিক অ্যাসিড। আর মাঝখানে যেটা, সে আমার নাইট্রাস নাইট্রিক একটা মিক্সচার উৎপন্ন করে, সে উৎপন্ন করে নাইট্রাস আর নাইট্রিক অ্যাসিডের একটা মিক্সচার। তাহলে আমরা বলতে পারি N2O5, N2O5 কি স্ট্রং অ্যাসিড উৎপন্ন করে, তাহলে এটা হবে আমার অ্যাসিডিক। নিচের কোনটি গ্রিন হাউস গ্যাস নয়? কি বলছে দেখো, গ্রিন হাউস গ্যাস নয় বলছে। গ্রিন হাউস গ্যাস নয় কোনটা? কার্বন ডাইঅক্সাইড হ্যাঁ, পানি হ্যাঁ, পানি কিন্তু জলীয় বাষ্পের এখানে সিগনিফিকেন্স করে। সো এটাও কিন্তু গ্রিন হাউস গ্যাস হবে। সো এটা কিন্তু আমার জলীয় বাষ্পের ক্রিটিসাইজ করে এখানে। সো ও কিন্তু আমার এখানে গ্রিন হাউস গ্যাস। তো গ্রিন হাউস গ্যাস নয় কে, এই যে NO2, কারণ গ্রিন হাউস গ্যাসের মধ্যে N2O ছিল, NO2 কিন্তু ছিল না। প্রস্তাবিত রামপাল বিদ্যুৎ কেন্দ্র প্রধানত দূষণকারী উপাদান কোনটি? মানে রামপালের যে সমস্যা সেটা হচ্ছে এটা কার্বন মনোক্সাইড উৎপন্ন করে, যেটা আমাদের পরিবেশের জন্য ক্ষতিকর। এবার দেখো সালফিউরিক অ্যাসিডে কোনটির উপস্থিতি ক্ষারক হিসেবে কাজ করে? মনে রাখবা, যে কোনো অ্যাসিড, যে কোনো অ্যাসিডের ক্ষেত্রে মনে রাখবা অ্যাসিডের তীব্রতাটা কার উপর ডিপেন্ড করে? যে তোমার যে অ্যাসিডের তীব্রতা, অ্যাসিডের তীব্রতা নির্ভর করে কার উপর? সো অ্যাসিডের তীব্রতা নির্ভর করে জারণ মানের উপর। সো অ্যাসিডের তীব্রতা নির্ভর করে আমার জারণ মানের উপর। ওকে, যার জারণ মান বেশি সে স্ট্রং অ্যাসিড। যার জারণ মান বেশি সে কি? সে হচ্ছে আমার স্ট্রং অ্যাসিড। এটা একটু মনে রাখবা যে যার জারণ মান বেশি সে স্ট্রং অ্যাসিড। সো এটার সাথে একটা আরেকটা জিনিস মনে রাখার বিষয়, যার জারণ মান বেশি। তো দেখো, যার জারণ মান বেশি সে স্ট্রং অ্যাসিড, সে হচ্ছে কি আমার স্ট্রং অ্যাসিড। আর তার সাথে অন্য যারাই থাকবে তারা কি উইক অ্যাসিড হিসেবে বিহেভ করবে। তার সাথে যদি অন্য কেউ থাকে সে কি হিসেবে আচরণ করে? সে আচরণ করে অ্যাজ আ উইক অ্যাসিড। এটা আমরা জানি যে তার সাথে যদি অন্য কেউ থাকে সে অ্যাজ আ উইক অ্যাসিড আচরণ করে। সো দেখো, এখানে একটু আমরা জারণ মানগুলোকে তুলনা করে নিই। তাহলে এখানে জারণ মানের একটা তুলনা করি চলো। এখানে যে H NO3, এখানে নাইট্রোজেনের জারণ মান কত? এখানে জারণ অক্সিজেন দুই গুণে চার, চার দিয়ে এক গেলে কত হয়? 3। তাহলে এখানে নাইট্রোজেনের জারণ মান হচ্ছে আমার +3। এইখানে কত ফসফরাস আছে? 4 × 2 = 8, 8 দিয়ে 3 গেলে কত হয়? +5। আর এখানে, এখানেও হচ্ছে আমার +5, আর এখানে +7। উপরে সালফিউরিক অ্যাসিড জানো না কত? 7 × 8 দিয়ে 2 গেলে হচ্ছে +6। সো +6 এর থেকে বড় এমন কেউই পারে, +6 এর থেকে বড় আছে একজনই, সেটা হচ্ছে কি আমার HClO3। তাহলে এর অ্যান্সার হবে কি? HClO4। এটা হবে আমার অ্যান্সার। বলছে বজ্রপাতের সময় বায়ুমণ্ডলে সংরক্ষিত বিক্রিয়াগুলো, এই যে বিক্রিয়াগুলো একটু আগে লিখছিলাম, একবার একটু রিপিট করে দিই দেখো। এই বজ্রপাতের সময় বিক্রিয়াগুলো কি হয়? ফার্স্টে আমার N2 আর O2 এরা বিক্রিয়া করে কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়? 3000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, যেটা শুধুমাত্র বজ্রপাতের সময় সম্ভব। উৎপন্ন হয় কি? 2NO। এই যে 2NO উৎপন্ন হইলো, সেই 2NO কি করে? বাতাসে যে অক্সিজেন থাকে তার সাথে বিক্রিয়া করে। তাপমাত্রা কত আমার নর্মাল জানি আমরা, যে আমাদের নর্মাল 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বিক্রিয়া করে, উৎপন্ন করে কি হয়? 2NO2। এটা যখনই বিক্রিয়া করে, এটা পরবর্তী করে কি? এটা 4 অণু NO2, 2 অণু H2 এর সাথে বিক্রিয়া করে, সাথে 1 অণু অক্সিজেন মেশায়। তারা কি তৈরি করে? উৎপন্ন করে 4HNO3। এই যে আমার HNO3 বিক্রিয়া হলো। আর নাইট্রোজেন ফিক্সেশনে এর ভূমিকা কি? এটা আমার অ্যাসিড রেইন রূপে বের হয়ে যায়। এটা আমার কি করে দেখো, এটা আমার অ্যাসিড বৃষ্টি রূপে বের হয়। সো এটা যখনই হয় এটা কি হয়? এটা বৃষ্টি আকারে বের হয়। এটা আমাদের বৃষ্টি আকারে মাটিতে পড়ে। তো যখনই বৃষ্টি আকারে মাটিতে পড়ে তখনই আমার কি হয়? তখন আমার মাটিতে থাকে দুইটা উপাদান। আমার মাটিতে কি কি উপাদান থাকে? মাটিতে দুইটা উপাদান থাকে, সেটা হচ্ছে আমার ক্যালসিয়াম কার্বনেট আর থাকে আমার ম্যাগনেসিয়াম কার্বনেট। সো ক্যালসিয়াম কার্বনেট আর ম্যাগনেসিয়াম কার্বনেট থাকে। এদের সাথে যখন আমার HNO3 বিক্রিয়া করে তখন তারা কি উৎপন্ন করে? এরা মূলত নাইট্রোজেনটাকে ফিক্স করে রেখে দেয়। তো এরা যখন নাইট্রোজেনটাকে ফিক্স করে তখন মূলত এরা কোন যৌগ উৎপন্ন করে? এরা তখন যে যৌগটা উৎপন্ন করে সেটা হচ্ছে আমাদের যে ক্যালসিয়াম নাইট্রেট, CaNO3 প্লাস বাই প্রোডাক্ট উৎপন্ন হয় H2O+CO2, যেটা অতটা ইম্পর্টেন্ট না বাট লিখে দিলাম। আর এখানে কি উৎপন্ন হয়? ম্যাগনেসিয়াম কার্বনেট, MgCO3+H2O+CO2। সো এর মাধ্যমে মূলত নাইট্রোজেন ফিক্সেশন হয়ে থাকে। সো আই গেস আমরা এই জিনিসটা বুঝতে পারছি।
ওকে, সো আমাদের আজকে ক্লাস এই পর্যন্তই ছিল। আশা করি আমরা শর্ট সিলেবাসের এই টপিকগুলো অনেক ভালোভাবে কভার করছি। তো আসসালামু আলাইকুম।